ওয়ার্ক পাওয়ার ঠিক আছে, কার্যক্ষমতা শক্তি। দেখ, ওয়ার্কের যে বেসিক ডেফিনেশন বা ভেক্টর থেকে যেটা আমরা দেখেছি, যে দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট মানে গুণফল, এইটা আমাদের স্কেলারও দেয় আবার ভেক্টরও দেয়। তো যে এক্সাম্পলটা আমরা ভেক্টর নিয়ে মানে ভেক্টর ভেক্টর প্রোডাক্ট করে স্কেলার পাই, সেটা হচ্ছে ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডান এমনি এমনি স্কেলার কোয়ান্টিটি হয়ে যায় না। ওয়ার্ক ডান যখন করা হয়, তখন আমাদের ছোটোবেলায় যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে ওয়ার্কের বেসিক ডেফিনেশনটা এরকমই ছিল যে একটা অবজেক্টকে এরমভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো এখান থেকে এই এফ আর তার যে ডিসপ্লেসমেন্ট সেটা ডি হতে পারে বা এক্স হতে পারে, যেটা খুশি যদি হয়, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে এফ ইন্টু ডি। এটা আমাদের একদম ক্লাস 9-এর যেটা আমরা ভেক্টর কিছু জানতাম না সেইটা, কিন্তু এখন যেহেতু আমরা ভেক্টর জানি এবং ভেক্টরিক্যালি নর্মাল মাল্টিপ্লিকেশান আর হয় না, তো সেক্ষেত্রে আমরা এটাকে ভেক্টরে কনভার্ট করব, কারণ নর্মাল মাল্টিপ্লিকেশান কোনো ভেক্টর কোয়ান্টিটির হয় না। তো সেম লজিকে একটা টেবিলের মধ্যে একটা অবজেক্ট রয়েছে এবং এই অবজেক্টটার উপরে এই একটা দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। এই যে ফোর্সটা অ্যাপ্লাই করা হলো, এই ফোর্সটার যে ডাইরেকশানটা সেইটা কিন্তু অবজেক্টের ডিসপ্লেসমেন্টের ডাইরেকশানের সাথে ম্যাচ করে না। অবজেক্টটা কিন্তু এই ফোর্সটার জন্য এই দিকটায় সরে আসবে। তাহলে এটা ইনিশিয়াল পজিশন এ, এটা ফাইনাল পজিশন বি, ডিস্টেন্স বিটুইন দেম হচ্ছে ডি। এটা রিংটোন, তাহলে কিছু কয়েন হয়তো কাপের মধ্যে কয়েন পড়ে গেল। আচ্ছা, এবার এই যে অবজেক্টটা এ থেকে বিতে সরে গেছে, এই অবজেক্টটা কিন্তু এ থেকে বিতে সরেছে এই ফোর্সটার, মানে কমপ্লিটলি এই ফোর্সটার জন্য নয়। কমপ্লিটলি যদি এই ফোর্সটার জন্য হতো তাহলে অবজেক্টটা এইখানে চলে যেত, তাই না? তাহলে এই অবজেক্টটা যেহেতু এখানে এসছে, তাহলে এর একটা কম্পোনেন্ট এফ কস থিটা এই ফোর্সটার জন্য এই অবজেক্টটা এখান থেকে ডান দিকে সরে গেছে। এটা হলো অরিজিনাল ঘটনা। তাহলে এরা লিখবি যে দ্য অবজেক্ট, আমি বাংলাটা বলে দিচ্ছি, আগে ইংরেজিটা লিখে নিই। দ্য অবজেক্ট মুভস ফ্রম এ টু বি ডিউ টু এ কম্পোনেন্ট এফ কস থিটা। যদি পুরোটা এখানে চলে যেত তাহলে আমি লিখতাম ডিউ টু এফ। এবার ওটা তো আসেনি, যেদিকে মুভমেন্ট হয়েছে নিউটনের ল অনুযায়ী সেদিকেই ফোর্স অ্যাপ্লাই হবে। এবার তাহলে এটা বাংলাটা তোমার লিখে নে যে বস্তুটি এ অবস্থান থেকে বি অবস্থানে, বস্তুটি এ অবস্থান থেকে বি অবস্থানে সরে গেছে এফ কস থিটা উপাংশটির জন্য। স্যার আমি ফ্রিকশন অব্দি পড়েছি। হ্যাঁ, তোর ইরেগুলার ক্লাস আছে, তুই এটা থেকে শুরু এরপরে কর। কি ফ্রিকশনের পরে এটা শুরু হচ্ছে? না, ফ্রিকশনের পরে আরো দুটো ক্লাস আছে, অঙ্ক টঙ্ক করানো আছে, তারপরে এটা শুরু হচ্ছে। আমি তো ফ্রিকশন অব্দি দেখছিলাম, সকালবেলা পড়েওছি, লিখলাম। ঠিক আছে, এটা আবার নতুন চ্যাপ্টার শুরু হয়েছে, এটা হেডিং কর।
তা আমি কি করবো? আমি পাশে পাশে লিখে দেবো নাকি কপি করে পেয়েছে দেবো? না, কন্টিনিউ তুই লিখতে থাক, যেরকম খাতা যতদূর লেখা আছে, পেজ মাঝখানে ছাড়া তাহলে আমি যাবে এই না। এই কাজটাকে করবো, এই কাজটা। হ্যাঁ, হচ্ছে এফ কস থিটা উপাংশটির জন্য। আচ্ছা, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হবে? ওয়ার্ক ডান হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার এখানে ডিসপ্লেসমেন্ট কিন্তু ডি হয়েছে, আর যে ফোর্সটা গেছে সেটা হচ্ছে এফ কস থিটা ইনটু ডি। এবার যেহেতু এফ আর ডি দুটো ভেক্টর আর মাঝখানে কস থিটা ঢুকে গেছে, তাহলে আমরা করে দিতে পারি ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট ডি, কারণ ডট প্রোডাক্টে কি হয়, কস থিটা আসে, মনে পড়ে? এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তো সেই এবার তুই নিজেও দেখতে পারিস এফ এবং ডি এর মধ্যে যে দুটো ভেক্টর, এই দুটো যে ভেক্টর কোয়ান্টিটি, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু থিটাই নেওয়া আছে, এবং সেটাও কিন্তু কস থিটার এই যে থিটাটা এই এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ছিল, মনে পড়ছে তো? হচ্ছে তাহলে আমি ফ্রিকশনটা কমপ্লিট করে নিই, তারপরে এটা করছি, দেখে নিচ্ছি। ফ্রিকশন কোথায় কমপ্লিট করবি? আমি লিখছি, অর্ধেক লেখা হয়ে গেছে। তাহলে ওটা তুই এখনো রাখ না লিখছি, ওটা, তুই এখান থেকে শুরু কর। ওখান থেকে মাথা গরম করাবি না, যেটা বলছি সেটা কর, পরে আবার ফ্রিকশন, এখানে আপাতত ফ্রিকশন আসবে না। তুই রাখ না ওটা, ফ্রিকশনটা যতদূর হয়েছে থাকুক ওটা, তারপর থেকে এখানে নতুন করে শুরু কর। একই কথা বারবার বলছি। হয়েছে? আচ্ছা, এবার আমরা যে ওয়ার্ক ডানটা করব, দুটো টাইপের ওয়ার্ক ডান হতে পারে, ঠিক আছে? একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ক ডান মানে কৃতকার্য, ওয়ার্ক মানে কৃত, ডান মানে কার্য সম্পন্ন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা এবার হচ্ছে দেখ, দুটো টাইপের ওয়ার্ক ডান আমাদের হতে পারে। একটা হচ্ছে বাই দ্য ফোর্স, মানে বলের দ্বারা, আর একটা হচ্ছে এগেনস্ট দ্য ফোর্স, মানে বলের বিরুদ্ধে। এবার দুটোর এক্সাম্পল আমি তোকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরে নে তুই একটা অবজেক্টকে ওপরের দিকে ছুঁড়ে দিলি, তাহলে অবজেক্টের মুভমেন্টটা কোন দিকে হলো? উপর দিকে, আর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে নিচের দিকে, যেটা হচ্ছে W=mg। তাহলে এই যে ওয়েটটা, ওয়েটের অপোজিটে অবজেক্টটা মুভ করছে, দেখ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এগেনস্ট দ্য ফোর্স, এগেনস্ট দ্য ফোর্স, বলের বিরুদ্ধে। আর আরেকটা টাইপের হচ্ছে, যদি তুই এইটারই উল্টো এক্সাম্পল নিস, যে ফ্রি ফলের সময়, ঠিক আছে, তাহলে W=mg আর অবজেক্টের মুভমেন্টও নিচের দিকে, তাহলে এটা হচ্ছে বাই দ্য ফোর্স, ঠিক আছে? এবার তুই যদি এটা একটা এক্সাম্পল হলো, এক্সাম্পল সেট 1। এবার আরেকটা সেট অফ এক্সাম্পলও আমরা লিখতে পারি। সেটা হচ্ছে যে, ধরে নে তুই সাইকেল চালাচ্ছিস, ঠিক আছে? তাহলে তোর মুভমেন্ট হচ্ছে এই দিকে, আর তুই যে প্যাডেলটা করে ফোর্সটা অ্যাপ্লাই করেছিস সেটাও হচ্ছে এই দিকে। তাহলে প্যাডেল ফোর্স এটাও এদিকে, আর মুভমেন্টটাও, বস্তুর সরণ বা গতি যেটাই বলিস সেটাও একই দিকে। তাহলে এটা হয়ে যাবে বাই দ্য ফোর্স,
বলের দ্বারা, ঠিক আছে। এবার তুই মুভমেন্টটা এদিকেই করছিস আর ব্রেক অ্যাপ্লাই করেছিস, তাহলে ব্রেক অ্যাপ্লাই করা মানে তুই গতির বিরুদ্ধে বল প্রয়োগ করেছিস, কারণ অ্যাপ্লাই ব্রেক, এবং অ্যাপ্লাই ব্রেক মানে হচ্ছে ও কার হেল্প নেবে, ফ্রিকশনের হেল্প নেবে। আর ফ্রিকশন আমরা জানি বস্তুর গতির উল্টো দিকে থাকে, মুভমেন্টের উল্টো দিকে থাকে। তো যে কোনো রেজিস্টিভ ফোর্স, এটা শুধু ফ্রিকশন নয়, যে কোনো রেজিস্টিভ ফোর্স হতে পারে, যেরকম জোরে হাওয়া চালাচ্ছে তাহলে সেটাও একটা রেজিস্টিভ ফোর্স, কারণ হাওয়ার ফোর্স অ্যাপ্লাই করেছে উল্টো দিকে, তুই সাইকেল চালাচ্ছিস ডান দিকে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও ওইটা হয়ে যাবে এগেনস্ট দ্য ফোর্স, এবং এগেনস্ট দ্য ফোর্সে এগেনস্ট ফোর্স, তাহলে এই যত ক্ষেত্রে এটা এফ, এটা ডি, এটা এফ, এটা ডি, বা উপরের দিকে যদি হয় এটা এফ, এটা ডি, এইটা এফ, এটা ডি, ঠিক আছে। তো যত ক্ষেত্রেই হয় এফ আর ডিকে তুই পাচ্ছিস, তো সব ক্ষেত্রেই তোর ওটা হয় ওটা বলের দ্বারা কার্য, নাহলে বলের বিরুদ্ধে কার্য, ঠিক আছে। তাহলে ওটা লিখে নে যে কৃতকার্য দু ধরনের, বলের দ্বারা কৃতকার্য এবং বলের বিরুদ্ধে কৃতকার্য। আর তুই ইংরাজিতে লিখে রাখ, এগুলো সবই লিখবি ইংরাজিতে। আচ্ছা, এবার তুই যদি সাইন কনভেনশন দেখিস, তুই চলে আয়, এখানে তুই একটা হেডিং কর যে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, তোরা বাংলায় লিখবি বলের দ্বারা কৃতকার্য, ঠিক আছে। আচ্ছা, এবার তুই আমাকে বল যে তাহলে এখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে যেদিকে, আর মুভমেন্টটাও হয়েছে সেই দিকেই, তাহলে এটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে আর মুভমেন্টটাও এদিকেই হয়েছে, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড ডি ইজ থিটা ইকুয়ালস টু 0। তাহলে ওয়ার্ক ডানের যে ফর্মুলাটা এফ ডট ডি ডট প্রোডাক্টে, তার মানে এফ ডি কস থিটা, তার মানে এফ ডি কস 0, তার মানে এফ ডি, এবং এই পুরোটাতে কোনো নেগেটিভ সাইন ইন্ট্রোডিউস হয়নি, তাই জন্য এই ওয়ার্ক ডানটাকে আমরা পজিটিভ ওয়ার্ক ডান হিসাবে ট্রিট করব। এবার তুই আমাকে বলতেই পারিস স্যার ওয়ার্ক ডান তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে পজিটিভ নেগেটিভ কেন আসছে? এখানে পজিটিভ সাইনের কনভেনশনই হচ্ছে যে আমরা ওটা দেখে বুঝতে পারবো, ওয়ার্ক ডানটা দেখে, যে ওটা বলের দ্বারা হয়েছে না বলের এগেনস্ট হয়েছে, সেটা আমরা বুঝতে পারবো। মানে যদি তোকে আজকে বলে দেয় যে ইলেকট্রনের, আচ্ছা ইলেকট্রনটা পরে আসছি, আগে লেখ, এটা হয়ে গেছে ওয়ার্ক ডান। এবার ইয়ে কর যে হ্যাঁ, এবার হেডিং কর ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, ওরা যদি বলের বিরুদ্ধে কৃতকার্য। লিখেছিস? লিখেছি।
তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তার মানে ওয়ার্ক ডান যেদিকে হবে অবজেক্টের মুভমেন্ট উল্টো দিকে হবে। তার মানে এটা যদি ফোর্সের ডাইরেকশন হয় বা এটা যদি মুভমেন্টের ডাইরেকশন হয়, ফোর্সের ডাইরেকশন হচ্ছে উল্টো দিকে। ঠিক আছে, তাহলে এটা এফ এর ডাইরেকশন, এটা ডি এর ডাইরেকশন, তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম কত হবে? তাহলে লেখ যে অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা ইকুয়ালস টু 180। এই অ্যাপ্লিকেশনটা আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা এটা তো ঘর্ষণ বল দিয়ে ভাবলেও মূলত রেজিস্টিভ ফোর্সের যে তোরা পড়েছিস, বাংলাটা হচ্ছে বাধাজনিত বল। ঠিক আছে, এই বাধাজনিত বলের একটা এক্সাম্পল হচ্ছে ঘর্ষণ বল। এবার বাধাজনিত বল কি শুধু ঘর্ষণ বলই দেয়? জলের মধ্যে তুই যখন হাঁটিস তখন জল বাধা দেয় না? তাহলে সেটাও বাধাজনিত বল, এবং সেই ফোর্সটার নাম হচ্ছে সান্দ্রতা বল। তোরা পড়েছিস ওটা। ঠিক আছে, ভিসকোসিটি। ঠিক আছে, তারপর হচ্ছে তুই যে এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছিস, এয়ার কি তোকে বাধা দেয় না? দেয়। সেটাকে আমরা এয়ার রেজিস্ট্যান্স বলি, মানে বায়ুর বাধাজনিত বল, পুরো বাংলা কথা যদি বলি। তাহলে বাধাজনিত বল নানা রকম ক্ষেত্রেই হতে পারে। তো ফ্রিকশন ওয়ান অফ দেম। ঠিক আছে, অনেক বাধাজনিত বলের এক্সাম্পল আছে। তাহলে অ্যাঙ্গেল যদি 180 হয়, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি? এফ ডট ডি। তাহলে এফ ডি কস 180, এবং কস 180 ভ্যালু জানিস কত হয়? ম্যাথ কাদের আছে? সাইন ঠিক করে করবি। কস 180, তাহলে বল কি হবে? কস 2 ইন্টু 90 প্লাস 0। তাহলে কসটা কসই থাকবে, কারণ ইভেন নাম্বার আছে। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড বলে তো সাইনের মান থার্ড নেগেটিভ হয়। আর না, সেকেন্ডেই ওপরে থাকবে। সাইন আর কস দুটোর মানে নেগেটিভ হয়। সাইনের ঘরে কস যদি বসে তাহলে কি হয়? প্রতিবেশী হয়ে যাবে, তোকে নেগেটিভ চোখে দেখবে। তাহলে মাইনাস এফ ডি। সো এইটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক ডান বলি, ঋণাত্মক কৃতকার্য। ঠিক আছে, এবার এই সেম কনভেনশনটা কেমিস্ট্রিতে আবার উল্টে যাবে। কেমিস্ট্রিতে তোরা যখন আবার এই চ্যাপ্টারটা পড়বি, কার্যের চ্যাপ্টারটা, ঠিক আছে, তুই বলবি স্যার কার্য আবার কেমিস্ট্রিতে এটা আটকে উঠবি, কিন্তু আছে। তো সেখানে যেখানে পড়বি তুই, সেখানে দেখবি স্যার বলবে যে সিস্টেম যদি নিজে ওয়ার্ক করে তাহলে একটা কনভেনশন হয়, আর সিস্টেমের ওপর ওয়ার্ক ডান করলে তাহলে আর একটা কনভেনশন হয়। যেরকম আমি তোকে একটা এক্সাম্পল বলছি, তুই এখানে যে পড়তে এসছিস, তুই নিজের ইচ্ছায় আসিস নি, তোকে আমি 3:30 টাইম দিয়েছি বলে তুই এসছিস, তাই তো? তার মানে হচ্ছে যে আমি এখানে এজেন্ট, এবং আমি তোদের ওপর বল প্রয়োগ করেছি, তার ফলে কৃতকার্য স্বরূপ তোরা এখানে এসছিস। তাহলে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, তোরা এখানে ওয়ার্ক ডান করেছিস। তাহলে এইটা আমি সিস্টেমের ওপর ওয়ার্ক করেছি। তাহলে কি নেগেটিভ? এইটা যেটা হয় এটাকে বলা হয় অন দা সিস্টেম। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো মনে রাখবি, কারণ সিস্টেমের ওপর কিছু আছে। কেমিস্ট্রি স্যারেরাও দেখবি আমি যেরকম বাই দ্য সিস্টেম এগেইনস্ট দ্য সিস্টেম বললাম, ওখানেও খুব দুটো কথা প্রচলিত, অন দ্য সিস্টেম ইয়ে সিস্টেম আর সেলফ সিস্টেম। এবার অন দ্য সিস্টেম হলে কি হয়, যখন আমি এজেন্ট হয়ে, বাইরের এজেন্ট হয়ে সিস্টেমের ওপর ওয়ার্ক করে দিলাম, যেখানে ধর একটা পিস্টনকে চেপে দিলাম, যেমন সিরিঞ্জে একটা পিস্টনকে চেপে দিলাম, তো ফোর্স অ্যাপ্লাই হলো, একটা ওয়ার্ক ডান হলো। এই সিস্টেমটাতে আমরা কিন্তু ফিজিক্সের লোকেরা কিন্তু বাই দ্য মুভমেন্ট করবো, কারণ আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, পিস্টন এগিয়ে গেছে,
তো আমাদের হিসাবে এটা পজিটিভ ওয়ার্ক ডান। কিন্তু কেমিস্ট্রিতে এইটা আবার উল্টো হয়, ঠিক আছে? ওদের মানে হচ্ছে ওরা যদি অন দ্য সিস্টেম বলে তাহলে একটা সাইন কনভেনশন হয়, আর সিস্টেম যদি নিজে ভেতর থেকে ওয়ার্ক ডান করে তাহলে আর একটা সাইন কনভেনশন হয়। ওদের হিসাবে সিস্টেম যদি নিজে ওয়ার্ক করে তাহলে ওটা নেগেটিভ ওয়ার্ক ডান হয়। এই জন্য ইলেকট্রনের, তোরা চ্যাপ্টারটা পড়েছিস আয়োনাইজেশন এনথালপি কেমিস্ট্রিতে, বন্ডিংটা এখনো হয়নি, পিরিয়ডিক টেবিলও হয়নি। পিরিয়ডিক টেবিল হচ্ছে তো, পিরিয়ডিক টেবিলে ফার্স্ট আয়োনাইজেশন আইপি তোরা পড়েছি, আয়নিক ভবন বিভব, ক্লাস 10-এ বলছি হাইড্রোজেনের আয়নিক ভবন বিভবের মান কত? না, এটা তাহলে পড়িস নি এখন, পড়লে উত্তর দিয়ে দিতে পারতিস। মানে একদম ফার্স্টেই থাকে। তো আয়নিক ভবন বিভবটা মানে কি, আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি, কি জানিস না? ক্লাস 10-এ তো ছিল। শরীর দেওয়ার জন্য, তারপরে যে শক্তি দিতে হয় তোকে আমি ম্যানিপুলেট করতে পারবো, তোকে, তুই যেমন আমার সাথে কথা বলছিস আমি তোকে কথা বলে ইয়ে করতে পারবো, সরাতে পারবো। তো ইলেকট্রনের এনার্জি ইলেকট্রনকে ধরে রাখে, মানে নিউক্লিয়াস ধরে রাখে ইলেকট্রনকে। ওর যে এনার্জিটা, ওই সেম এনার্জি যদি আমি বাইরে থেকে দিয়ে দিই তাহলে ইলেকট্রন আমার কথা শুনে আমার কাছে চলে আসবে, ওর এনার্জি লেভেল থেকে বেরিয়ে যাবে। যত অ্যামাউন্ট অফ এনার্জি আমি দেবো, মিনিমাম কথাটা না থাকলে কেটে দেবে। কারণ ওর লাগবে 20টা রসগোল্লা, তুই ওকে 30টা দিলেও ও বেরিয়ে আসবে, কিন্তু 15টা দিলেও বেরোবে না। তাহলে মিনিমাম যে অ্যামাউন্ট অফ এনার্জি যদি আমি ইলেকট্রনকে দিই কোনো অরবিটের মধ্যে, সে যদি বেরিয়ে আসে তাহলে ওই এনার্জিটাই হবে ওই ইলেকট্রনটার আয়োনাইজেশন এনার্জি, মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল। আইপি বলা হয় ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল, মানে সোডিয়ামের ক্ষেত্রে সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল হবে, মানে যে কোনো অ্যাটমের ক্ষেত্রেই হবে। তো সোডিয়ামের সেকেন্ড আইপির ভ্যালু অনেক বেশি রাদার দ্যান দ্য ফার্স্ট আইপি, কারণ সোডিয়াম নিজেই চায় ইলেকট্রন বার করে দিতে। তো আমি খুব স্লাইট অ্যামাউন্ট অফ এনার্জি দেবো, সোডিয়ামের একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, কিন্তু ফার্দার আমি যদি আরেকটা ইলেকট্রনকে বার করতে চাই, সে কিন্তু অক্টেট ফুলফিল করে আছে, সে আমার কথা শুনবে না। তো তাকে আমাকে মোর এনার্জি স্পেন্ড করতে হবে বার করার জন্য। সেই জন্য খুব কেমিস্ট্রিতে বিখ্যাত কোশ্চেন যে সোডিয়ামের ফার্স্ট আইপির ভ্যালুর থেকে সেকেন্ড আইপির ভ্যালু কেন বেশি হয়, ঠিক আছে? তো এই এবার ওদের ওখানে এই আয়োনাইজেশন পোটেনশিয়ালটা নেগেটিভ ভ্যালুতে থাকে। তোরা শিখবি হাইড্রোজেনের ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল, মানে একটা ইলেকট্রন থাকে, ওর ভ্যালুটা হচ্ছে -13.6 ইভি। এই নাম্বারটা কি দেখেছিস? তাহলে এই যে নাম্বারটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওয়াই দ্য সাইন ইজ নেগেটিভ? ইলেকট্রন বাইরে থেকে ঘোরানো হয় না নিজে নিজে ঘুরে, ওই জন্য ওর এনার্জিটা নেগেটিভ। এবার ওয়ার্ক ডান মানেই তো এনার্জি, ওই জন্য ওর এনার্জি নেগেটিভ। ঠিক আছে? হ্যাঁ, না ফিজিক্স থেকে না, পুরো কেমিস্ট্রিটা, মানে ওই ফিজিক্যাল কেমিস্ট্রির যে পার্টটা, ওই পিরিয়ডিক টেবিল আর হচ্ছে তোর ওই ইয়েটা কি যেন বলে চ্যাপ্টারটা, ওই অ্যাটম, যেটা সেকেন্ড চ্যাপ্টার, ওটা তুই আবার 12-এ ফিজিক্সের পড়বি, কারণ ওটা ফিজিক্সেরই জিনিস। অ্যাটম কিন্তু কেমিস্ট্রি জিনিস নয়, কারণ পরমাণু কোথা থেকে আসে? কেমিস্ট্রিতে পরমাণু থাকে কি? কেমিস্ট্রির পরমাণুর মধ্যে আর ইলেকট্রন যেহেতু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, কেমিস্ট্রির লোকেরা ওটা ধরে নেয় যে ফিজিক্সের, মানে অ্যাটম ওদের জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটমিক ফিজিক্স মানে পরমাণু পদার্থবিদ্যা মধ্যে পড়ে, অ্যাটমিক ফিজিক্স পড়ে। তো এই অ্যাটমিক ফিজিক্সের মধ্যেই তোর ওই এসপিডিএফ সব কিছু আছে। হ্যাঁ, এসপিডিএফ হচ্ছে ওখানে আর একটা বিখ্যাত কোশ্চেন আছে যে 3D এর এনার্জি আর 4S এর এনার্জি কার বেশি? তাহলে কোনটা আগে বসে? 4S আগে ফিল আপ হয় না 3D আগে ফিল আপ হয়? তারপর 3D। তাহলে এটা কেন হয়? 4S এর এনার্জি কেন বেশি? কেটে কেটে দেখিয়েছিল, ওই কাটাটা কিন্তু মানুষ আগে নিয়ে এরম করে, মানুষ আগে নিয়ে ওটা কিন্তু ওই ফার্স্টের 1S এর পর 2S, তারপর 2P এর পর 3S। তো এরমভাবে ওরা দেখেছিল যে
2p এর পর 3s এর এনার্জিটা বেশি, তারপরে একটা বেশি, তো এইভাবে ওই অর্ডারটা সাজানো হয়। এইবার কথাটা হচ্ছে যে ওইভাবে কি ইলেকট্রন জানে যে আমাকে 4s এর পর 4d তে ঢুকতে হবে, 3d তে ঢুকতে হবে? ইলেকট্রন কি দেখবে, যার ওর সাথে যার এনার্জি ম্যাচ করবে ও সেখানে ঢুকে যাবে। ঠিক আছে, তো এবার কথাটা হচ্ছে এই যে এতগুলো যে জিনিস, ওগুলো কিন্তু রিজন আছে। এবার কেমিস্ট্রিতে কোনো রিজনই তুই জানতে পারবি না, কেমিস্ট্রিতে মেথডিক্যালি শিখবি তুই। মানে তোকে বলে দেবে যে 4s এর এনার্জি বেশি, 3d এর কম, তুই কেন করলে আর কোনো উত্তর পাবি না। একটা উত্তর পাবি যেটা হচ্ছে n+l এর একটা রুল আছে, যার n+l এর ভ্যালু বেশি হয় তার এনার্জি বেশি হয়। এবার কোথা থেকে n+n টা ইফট করে এলো, এইসবের কোশ্চেন তুই পাবি না, তো এগুলো সব ফিজিক্সে পাবি। হ্যাঁ, এবার কোয়ান্টাম নাম্বার। এবার তুই বল যে বোরের প্রবলেমটা কি ছিল? না, বোরের প্রবলেমটা কি ছিল বল। মাঝখানে নিউক্লিয়াস, হুম, তাকে কেন্দ্র করে গোল 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 পথে ঘুরছে। ইলেকট্রন। সেটা তুই রাদারফোর্ডেরটা বলছিস। রাদারফোর্ড বলেছিল যে মাঝখানে নিউক্লিয়াস থাকবে আর বাইরে র্যান্ডম পথে, সার্কুলার পাথে ইলেকট্রন মুভ করবে। বোর এটাকে কারেক্ট করে বলেছিল যে সব পাথে ঘুরবে না, পার্টিকুলার কয়েকটা পাথে ঘুরবে যেগুলো এনার্জি লেভেল বলে দেওয়া আছে, n = 1 2 3 4। হ্যাঁ, কিন্তু বোরের প্রবলেমটা কি ছিল যার জন্য SPDF এ ঢুকতে হলো? ও তো 3D প্লেনে বলেনি। কেন 3D প্লেনে বলেনি? বোর 3D প্লেনেই বলেছে। বোর কি বলেছিল? বোরের পস্টুলেটটা তুই কি পড়েছিস? বোরের পস্টুলেট বলেছে যে নিউক্লিয়াসের বাইরে কয়েকটা ডেডিকেটেড এনার্জি লেয়ার আছে, যে ডেডিকেটেড কথাটা বলেছিল মানে সর্বজন স্বীকৃত। ঠিক আছে, যেখানে ইলেকট্রন ঘুরতে পারবে তার বাইরে এইখানে ঘুরতে পারবে না, নির্দিষ্ট শক্তি স্তর, এই কথাটা লেখা এটা আছে। কি ওই কেসটা যে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে ওটা তো রাদারফোর্ডের মডেলে ওইটা ফল্ট ছিল, সেন্টারে ঢুকে যাবে, ওটা রাদারফোর্ডের মডেলে ছিল। এবার দেখ ভালো করে দেখ, রাদারফোর্ড আর বোর কিন্তু দুটো আলাদা লোক। এবং রাদারফোর্ড কি বলেছিল যে ইলেকট্রন যখন ঘুরবে, যে কোনো পাথে ঘুরবে, ও নিউক্লিয়াসকে বেস্টন করে সার্কুলেট করে ঘুরবে, প্রবলেম নেই। এবার ম্যাক্সওয়েল তখন খুব রিনাউন্ড সায়েন্টিস্ট, ম্যাক্সওয়েল বলেছিল যে এনি চার্জ পার্টিকেল, যে কোনো চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলারেট করে তাহলে ওর বডি থেকে এনার্জি বেরোবে, এটা বলেছিল। এবার তুই আমাকে বল, সার্কুলার পাথেই তো ফ্যানটাও ঘুরছে, তাহলে এ কি অ্যাক্সিলারেট করছে? করছে। তোরা কি শিখলি তাহলে সার্কুলার মোশন? এ কি ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, প্লেটগুলো হচ্ছে। হচ্ছে তো। হ্যাঁ। তাহলে ভেলোসিটি, এই যে প্লেটটার ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হচ্ছে তো, তাহলে ডিরেকশন চেঞ্জ হলে কি ভেলোসিটি চেঞ্জ হবে না? হবে। তাহলে ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাক্সিলারেশন পাওয়া যাবে তো, থাকবে তো। তাহলে যে কোনো মুভিং বডি ও অ্যাক্সিলারেটেড বডি, তুই অ্যাক্সিলারেশন মানে সবসময় ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ পাবি, তাই তো। 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলো, কিন্তু 20 মিটার পার সেকেন্ডেই ও যদি পার্কের মধ্যে ঘুরে বেড়ায় তাহলেও তো ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেলোসিটি সংসারে কায় কে কে আছে? ম্যাগনিটিউড 50%, বাকি 50% হচ্ছে ডিরেকশন, কারণ ও ভেক্টর কোয়ান্টিটি। তো তুমি সবসময় ম্যাগনিটিউড চেঞ্জটাকে ভেলোসিটি চেঞ্জ বলবে আর ডিরেকশন চেঞ্জটাকে বলবে না, এটা তো হবে না। তাহলে রাদারফোর্ড কিন্তু এটা বুঝতে পারেনি। রাদারফোর্ড বলেছিল যে ইলেকট্রনগুলো ঘুরছে, রাদারফোর্ড এটা এক্সপ্লেন করতে পারেনি। দেখ, বোরও বলেছে ইলেকট্রন ঘুরছে। এবার তুই যদি একটা স্পঞ্জের বল জোরে জোরে ঘোরা, স্পঞ্জের বল থেকে জল ছিটিয়ে যাচ্ছে, বেরোবে তো। ওই জলটা ওর এনার্জির মধ্যে ছিল, নাহলে বেরিয়ে যাচ্ছে তো। এবার রাদারফোর্ড কিন্তু এটা বুঝতে পারেনি। এবার রাদারফোর্ড বলে দিয়েছে সার্কুলার পাথে ঘুরবে। ম্যাক্সওয়েল খাপ করে গালাটা ধরে ও বলেছে যে যখনই চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেট করবে, এবার চার্জ পার্টিকেল ইলেকট্রন অ্যাক্সিলারেট করছে, অ্যাক্সিলারেট করলে ওর বডি থেকে এনার্জিটা বেরোতে থাকবে। এবার একটা ইলেকট্রনের মধ্যে থেকে যদি এনার্জি বেরোতে থাকে, তোকে যদি লেলিন মারটা, আমাদের যে রিসার্চ লেলিন মার 10 বার পাক খাওয়ানো হয়, তোর বডি থেকে এনার্জি বেরিয়ে গেল। তাহলে তুই যে সার্কুলার পাথ নিয়ে স্টার্ট করেছিলি সেই পাথ নিয়ে আর পারবি? তোকে তো ছোট করে মাঠের সেন্টারে তোকে পড়ে যেতে হয়, মাথা ঘুরে পড়ে যাবে। তাহলে গোটা অ্যাটমটার এক্সিস্টেন্স হলো, সবকটা ইলেকট্রন তো ঘুরে ঘুরে নিউক্লিয়াসের উপর পড়ে যাবে। তাহলে অ্যাটমটার এক্সিস্টেন্সই তো ব্যাখ্যা করতে পারলাম না দাদা। বোর কি করলো? বোর বললো যে ইলেকট্রন ঘুরছে, কিন্তু আপনি ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট পাইপের মধ্যে দিয়ে ঘোরান, তাহলে কি হবে? জল বেরোবে, কিন্তু জলটা পাইপের মধ্যেই থেকে যাবে। ঠিক আছে, এইটা বোর বলেছে। মানে বুঝলাম না।
কেটা কি বললো? কি বললি? বললাম এইটা বুঝতে পারলাম না, কি বললে? এইটা কেমিস্ট্রি, এটা আপাতত ওই বোর্ডের পস্তুলেটটা ক্লাস 12-এ আবার পড়াতে হবে, তো এই কারণে একটু বলে দিলাম, ঠিক আছে? তো এই কারণে বোর্ড বলেছে যে নির্দিষ্ট পাইপ থাকে যেটা একটা অ্যালাউড অরবিট, যে অরবিটের মধ্যে ইলেকট্রন ঘুরলে এনার্জিটা বেরোবে না, ঠিক আছে? বোর্ড এইটা বলে কারেক্ট করেছিল, কিন্তু প্রবলেমটা তো বোর্ডের মধ্যে ছিল না, বোর্ড তো সলভ করে দিয়েছিল ইস্যুটা। তাহলে বোর্ডের কি প্রবলেম হলো, যেটাতে সামারফিল্ড এলো, এসপিডিএফটা এলো, বোর্ড নিজেই যে প্রবলেম মানে নিজেই যে সলিউশনটা দিয়েছিল ও নিজের সলিউশনের মধ্যেই ফেসে গেছিল। বোর্ড কি বলেছিল, n ইজ ইকুয়ালস টু 1 থেকে n ইজ ইকুয়ালস টু 2 তে নামলে এনার্জি রেডিয়েট করবে, কোনো প্রবলেম নেই। এবার এইটা একটা এনার্জি লেয়ার আর এটা একটা এনার্জি লেয়ার। এবার ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করেছে, কথার কথা, যে কোনো অরবিট ধরে নে, 1 2 না ধরে তুই যে কোনো অরবিট ধর, ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করেছে, তাহলে কি করব, এনার্জি বার করে দেবে, ঠিক আছে? এবার তুই সোডিয়াম অ্যাটম নিবি, ঠিক আছে? সোডিয়াম অ্যাটম নিয়ে তুই সোডিয়ামকে একটু হিট দিলি, তাহলে সোডিয়ামের ইলেকট্রনগুলো সব ওপরের অরবিটে চলে গেল, ঠিক আছে? পরে আবার ঠিক 5 মিনিট পরে ঠান্ডা করলি সোডিয়ামটাকে, ঠান্ডা করার সাথে সাথে কি এনার্জিটা ওর বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রনগুলো হায়ার অরবিটে থাকতে পারবে, ফেরত চলে আসবে নিচের অরবিটে। এবার নিচের অরবিটে যখন আসবে তুই দেখলি একটা এনার্জি বেরোলো, তুই সঙ্গে সঙ্গে নোট করলি 10 জুল এনার্জি বেরিয়ে গেছে, ঠিক আছে? পরের দিন এবার দেখ সোডিয়ামের কোন ইলেকট্রনটা যাচ্ছে, লাস্ট অরবিটের ইলেকট্রনটা। এবার পরের দিন তোর নাম কি, মোনালিসা, মোনালিসা আবার একটা সেম সোডিয়াম নিল, তুই যেটা আগের দিন নিয়েছিলিস সেম সোডিয়াম নিয়ে সেম অ্যামাউন্ট অফ হিট দিয়েছে, মানে 5 মিনিট মোমবাতিতে গরম করেছে, ঠিক আছে? মোমবাতি তুইও নতুন নিয়েছিলিস, ও নতুন নিয়েছে, তো অ্যামাউন্ট অফ এনার্জি সেমই আছে, ধরা যেতে পারে। ধরে ইলেকট্রন এই সোডিয়ামটা এক্সাইটেড হলো, সোডিয়ামের লাস্ট অরবিটের ইলেকট্রনগুলো হায়ার স্টেটে গেল, যেহেতু এনার্জি পেয়েছে ওরা। এইবার ঠান্ডা করেছে, 5 মিনিট ঠান্ডা করেছে, ঠান্ডা করে যখন দেখলো এনার্জিটা বেরিয়ে আসলো, সেটা দেখলো যে 11 জুল এনার্জি বেরোচ্ছে। প্রবলেমটা এই জায়গাতে শুরু হয়েছিল, এবং এই এনার্জিগুলো চোখে দেখা যেত না, ফটোগ্রাফিক প্লেট দিয়ে ক্যালকুলেট করা যেত, যেটা এক্স রে প্লেট। এবার হুট করে 1 জুল কোথায় গেল, বা এইটা ডিফারেন্স ভ্যালু আসছে না, ঠিক আছে? কোশ্চেনটা লোকের এই জায়গা থেকে শুরু হয়েছিল, মানে বোর্ড যেটা বলে গেছিল, বোর্ড নিজে বলে নিজের তত্ত্বতেই ফেসে গেছিল। তো এটার রিজনটা হচ্ছে এনার্জি ডিফারেন্স হচ্ছে, এটা একদম কনফার্ম, তাই না? মানে 10 জুল এনার্জি বেরোচ্ছে, 11 জুল এনার্জি বেরোচ্ছে, এটা কনফার্ম, যেহেতু ল্যাব টেস্টিং করে এটা পাওয়া গেছে। প্রবলেমটা হচ্ছে থিওরিতে একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে এনার্জি যখন বেরোবে তখন বোর কি বলেছিল, যে একটা অরবিট থেকে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে আসছে, তার মানে তুই ভালো করে ভাব, 10 জুলের যে লেয়ারটা সেটা 1 থেকে 2 তে এসেছিল, আবার 11 জুলের যে লেয়ারটা সেটা 1 থেকে 2 তে এসেছিল। তুই যেটাকে 1 ধরেছিস, ওই 1 এর মধ্যে একটা একতলা বাড়ি আছে, একটা দোতলা বাড়ি আছে, উপকূল। তার মানে এই লেয়ারটা অ্যাকচুয়ালি এটা একটা সিঙ্গেল লেয়ার নয়, এর মধ্যে আরো দুটো ঘর আছে এরকম, এটার ভিতরে এটা আছে। এবার এই যে জায়গাটা যখন লোয়ার ঘর থেকে ওই দুতে নামলো তখন 10 জুল, ওপরের ঘরটা থেকে যখন নিচে নামলো 11 জুল। এরকম কেন হচ্ছে, মানে কারণ তুই ধর নিচের ফ্লোরে নামবি, তুই একতলা থেকে নামবি আর একদম দুতলা থেকে ডাইরেক্ট নামবি লিফটে করে, তুই কোনটাতে এনার্জি তোর বেশি স্পেন্ড হবে, দুটো তো রেজাল্ট আলাদা আসবে, ওই জন্য রেজাল্ট আলাদা এসছে। বা তুই যদি এই ঘরটারই কথা বলিস, এটা n = 1, এবার তোর বাবা কি করেছে, এই মাঝখানটা দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছে, তুই ওপরেরটায় আছিস আর তোর ওই মিন্ময় ধর নিচের খাটটায় শুয়েছে, ঠিক আছে? এবার মা নিচে ডেকেছে, তাহলে ও এখান থেকে নিচে যাবে আর তুই ওখান থেকে এখানে নামবি, নেবে আবার নিচে যাবি, তো এনার্জি ডিফারেন্স তো আসবে। এই জন্য ঘরের ভেতর ঘর, এটার কনসেপ্ট হচ্ছে উপকক্ষ, ঠিক আছে? অরবিট আর
হ্যাঁ ঠিক আছে, তাহলে উপকক্ষ আর কক্ষ মানে অরবিট আর অরবাইটাল। তাহলে অরবাইটাল হচ্ছে ঘরের ভেতর ঘর। আরো গল্প আছে এটা, ঠিক আছে, মানে শুধু এইটুকুনি নয়। এটা যখন আমি কেমিস্ট্রিও পড়াও, হেভি হবে। এটা এইটা ফিজিক্সের জিনিস, এটা কেমিস্ট্রি নয়। ইলেকট্রন চলে এলেই তো মাথায় কেমিস্ট্রি চলে আসে। না সবসময় আনবি না। মানে ঘরগুলো একটু হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে ওয়ার্ক ডান এনার্জি বোঝা গেল। আচ্ছা এবার এবার হেডিং কর যে আচ্ছা ইউনিট, ওয়ার্ক ডানের কি ইউনিট বলতে হবে? জুল আর আর্গ এসব বলতে হবে না তো? এটা জানিস তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লিখেই রাখ যখন বলছিস। এসআই ইউনিট হচ্ছে জুল, আর ব্র্যাকেটে লিখবি নিউটন ইন্টু মিটার, আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, সরি সিজিএস ইউনিট হচ্ছে আর্গ, আর ব্র্যাকেটে লেখ ডাইন সেন্টিমিটার। আচ্ছা এটা সোডিয়ামটা সেম ছিল না? সব কিছু সেম সেম ছিল। তাহলে ও উপরে মানে ওই ভেতরের কক্ষে ও গেল, তারপর ও কেন গেল? মানে বুঝলাম না। মানে তুমি বললে যে ওখানে ওর যে উপকক্ষটা ছিল, হ্যাঁ। ঠিক আছে, ও নিচেরটাতে ছিল, সেখান থেকে ওর নামতে মানে অতটা শক্তি হয়নি, কিন্তু যখন ও একদম উপর থেকে নেমেছে তখন ইলেকট্রন ছুট হলো। তুই তো এইখানে এনিজুগাস টু লাস্টে সোডিয়ামের যে অরবিটের যে ইলেকট্রনটা সেটা কোথায় আছে তুই জানবি না। মানে এনিজুগাস টু 3 তে থাকে তো 281, তাহলে 3 যেটা আছে 3 এর উপরের ঘরটায় আছে না নিচের ঘরটায় আছে সেটা তুই জানবি কি করে? মানে এটা তো ঘরের ভেতর একটা প্লাইউড দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছে, তো নিচ ফিল আপ করবে, তারপর উপরে ঠিক আছে, তো মানে সেটা যেখানে খুশি থাকতে পারে 3 এর মধ্যে। 3 এর মধ্যে আছে, এবার 3 এর মধ্যে যে আবার একটা ঘর করে তুই জানতিস না। তুই যখনই দেখলি যে ওর বডিটা একটু কম গরম হয়েছে আর তুই যে ধপধপ করে পড়তে নেমেছিস দিয়ে তুই নিচে, তা তোর বডি বেশি গরম হবে। তাহলে মা যদি দুজনেরই গায়ের টেম্পারেচার মেজার করে তাহলেই তো অ্যান্সার পেয়ে যাবে যে তুই কোথা থেকে নেমেছিস আর ও কোথা থেকে নেমেছিস। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আরো আরো গল্প আছে, এইটুকুনি জিনিস নয় এটা। আচ্ছা এবার আচ্ছা এবার এবার হেডিং কর পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা এবার আমাদের এনার্জি ঢুকবে, পাওয়ার একটা যাবে পাওয়ার পড়বে। সিএস বের হয়ে যাচ্ছে কপারটা এক্সেপশন, ঠিক আছে, কপার 3D ফিল আপ করার জন্য ও একটা ফোরেস থেকে টেনে নেবে। ওখানে তো কমেও যায় একটা। ওখানে দেখবি স্যার একটা কথা বলবে যে সব অরবিটাল গুলোই চাইবে নিজেটা ফুলফিল থাকতে, ঠিক আছে, এটা কেন হয় ওটার কিন্তু উত্তর নেই আমাদের কাছে। সব অরবিটাল চাইবে নিজের যাতে উপকক্ষগুলো ফুলফিল থাকে মানে 3D 9 থাকবে না, 3D 10 হয়ে যাবে। ও দরকার হলে ফোরেস 2 থেকে একটা টেনে নেবে, মানে ফোরেস 1 করে ফোরেস 1 করে দিয়ে 3D 10 করবে। এবার কেন করবে এটা তুই কেমিস্ট্রি স্যারকে আবার জিজ্ঞেস করে উত্তরটা কি দেয় জিজ্ঞেস করে আমাকে বলে আমি তা বলে দেবো, ঠিক আছে। আরো টিপিক্যাল কোশ্চেন আছে এগুলো, ঠিক আছে। এবার স্যার জানে, ঠিক আছে, তোদেরকে বলতে পারবে না, এটা হচ্ছে কথা। আচ্ছা আর আরেকটা কথা তোরা ছোটবেলা থেকেই শিখেছিস যে অক্টেট ফুলফিল করলে মানে অ্যাটম মানে পরমাণু সুস্থির অবস্থা লাভ করে, ঠিক আছে, ঠিক আছে। এটা কেন করে এটার কোনো উত্তর তুই পেয়েছিস আজ পর্যন্ত? এটা তো অক্টেট রুল বলে চালিয়ে দিয়েছে। কেন করে মানে এটা কেন এরকম হয়, নেচারে কেন পাওয়া যায়? কি এক্সাইটেড থাকছে? এক্সাইটেড থাকতে চায় না, সবাই নিজের অরবিটটা 8টা ফুলফিল করে সুস্থির হয়ে গেল। ওই যে সুস্থিরটা যে তুই বলছিস এটা কেন হচ্ছে? ইলেকট্রন ফুলফিল 8টা নয়, 8টা করে যে ফুলফিল হলো, হাইড্রোজেনের ক্ষেত্রে আবার ওরা দ্বৈত নিয়ম বলে দুটো করে fulfill হলো। ঠিক আছে, ওখানে আবার পাল্টে গেল। তো মোদ্দা কথা ওরা বারবার বলতে চাইছে যে স্টেবিলিটি গেইন করে, তাই তো, স্টেবিলিটি গেইন করে মানে সুস্থির হয়ে যায়। কিসের ভিত্তিতে সুস্থির হয়? মানে অন্য ওকে কারোর সাথে হুটপাট রিঅ্যাকশন করে ফেলে না। কিন্তু ও তো রিয়াকশন করেই সুস্থির লাভ করে।
সুস্থির লাভ করার পর তো রিঅ্যাকশন করবে না, সুস্থি লাভ করলো তো কিসের ভিত্তিতে ও সুস্থিরতা পেলো? রিঅ্যাকশন মানে করবে না, তুই ব্যাপারটা বল। ধর তুই জীবনে শান্তি কখন চাস? ধর তোর কাছে অনেক টাকা আছে, ঠিক আছে, আবার একটা মাসেল ম্যান সে জীবনে শান্তি কখন পাবে? যে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে, ঠিক আছে, মানে তার কাছে অনেক এনার্জি থাকবে, ঠিক আছে। তার মানে সুস্থিরতার যে দিকটা সেটা কিসের ভিত্তিতে হচ্ছে, ঠিক আছে। এবং এবং সব অ্যাটমেরই এরকম ইচ্ছা, ওরা সুস্থিরতা লাভ করতে চায়। তাই কেউ ইলেকট্রন গ্রহণ করে, কেউ এবার তুই বল, তুই কিসে সুস্থিরতা লাভ করিস জানিস? তুই শুয়ে পড়লে লাভ করিস। তোকে যদি আমি 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখি, তুই পাগল হয়ে যাবি, ঠিক আছে, অস্থির হয়ে যাবি। তাহলে তুই জানো তেন প্রকারে না, তুই মানে স্টেবিলিটি গেইন করবি যদি তুই শুয়ে পড়িস। সেই জন্য মানুষ শুয়ে পড়ে রেস্ট নেয়, ঠিক আছে। এবার তুই কিসের জন্য শুয়ে পড়ছিস বা কি সুস্থিরতা লাভ করার জন্য, সেটা আমি এখন বোঝাবো, তাহলে ওটাও তুই বুঝতে পারবি। হেডিং কর পোটেনশিয়াল এনার্জি। সুস্থিরতা তো লাভ করে, এটা একটা কাব্যিক ভাষা। এটা বলতে না সেই নোবেল গ্যাসগুলোর সাপেক্ষে সুস্থির। হ্যাঁ, এবার নোবেল গ্যাসগুলো তো অলরেডি ওদের ইলেকট্রনগুলো ওরকম হয়ে আছে, ফুলফিল হয়ে আছে। এটা লেখ, তাহলে বুঝতে পারবি। দেখ, রেডনটা তার মধ্যে রেডিও অ্যাক্টিভ। আচ্ছা দেখ, এম মাস এইটাকে উপরের দিকে এরকম ছুড়ে দিয়েছে, ঠিক আছে। আর ও কত হাইট উঠেছে? এইচ হাইটে উঠেছে। তার মানে বেসিক্যালি ডিস্টেন্স হচ্ছে এইচ, মাসটা এম, তাহলে ওয়েটটা কি হবে? ফোর্সটা এম জি। তাহলে এটা এবার দেখ, এই যে পুরো যেটা করেছি, এটা 1 নাম্বার হেডিং দিয়ে এলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হলো। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? আচ্ছা, এটা কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স হচ্ছে, সেজন্য আমরা নেগেটিভ ধরতে পারি। আমরা এখানে ভ্যালুতে বিশ্বাস করছি, তো আমাদের যখন পরবর্তীকালে থিওরি করবো আবার, তখন আমরা নেগেটিভ পজিটিভ ধরে নিয়ে করবো। এখানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ফোর্সের ভ্যালু হচ্ছে এম জি আর ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে এইচ। আর এই যে ওয়ার্ক ডানটা ও করলো, ঠিক আছে, এই যে পাথরটা বা এম মাসটা যে ওয়ার্ক ডানটা করলো, এটাই ওই পাথরটার মধ্যে অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা লেখ যে এই পরিমাণ কৃতকার্য, বাংলায় লেখ, তারপর আমি ইংরেজিতে লিখে দিচ্ছি। এই পরিমাণ কৃতকার্য বস্তুটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়ে গেল। দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান stored as potential energy, স্থিতিশক্তি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জির বাংলা হলো স্থিতিশক্তি। আর হ্যাঁ, আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির বাংলা হচ্ছে মহাকর্ষীয় স্থিতিশক্তি, ঠিক আছে, মহাকর্ষীয় স্থিতিশক্তি। কি হয়েছে? হলো। এরপরে লেখ নাম্বার 2, মেকানিক্যাল পোটেনশিয়াল এনার্জি। আর এর বাংলাটা হচ্ছে মেকানিক্যাল পোটেনশিয়াল এনার্জির বাংলা যান্ত্রিক স্থিতিশক্তি। আচ্ছা, মেকানিক্যালটাকে অনেকে অনেক সময় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিও বলে, ঠিক আছে। এরপরের আমাদের সেমিস্টারে ইলাস্টিসিটি থেকেই শুরু হবে
এটা নাম্বার 2 হেডিং কর। দেখ এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো একটা স্প্রিং টাইপের বা রাবার ব্যান্ড টাইপের কোনো জিনিস থাকে, সেইটাকে এফ ফোর্স অ্যাপ্লাই করে এটাকে এক্সটেন্ড করে দেওয়ার যে ব্যাপারটা, এক্সপ্লেন নয়, এক্সটেন্ড করে বাড়িয়ে দিয়েছে, এবং তার জন্য যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে তোরা লিখতে পারিস যে এক্সপ্যানশন, প্রসারণ, এক্সপ্যানশন ইকুয়ালস টু ডি, এটাই ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। আর ফোর্স, এখানে যেটা একটা কনস্ট্যান্ট আছে, আচ্ছা এইখানে কোন কনস্ট্যান্টটা আমরা ধরেছিলাম বলতো? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটাকে আমরা কনস্ট্যান্ট ধরেছিলাম। তাহলে এখানেও আমার একটা কনস্ট্যান্ট আসবে যেটার নাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট তোরা বাংলায় লিখবি স্প্রিংয়ের বল ধ্রুবক। এটার ভ্যালুটা কে, মানে কে মানে লেটারটা কে, না এর ভ্যালু আকাশ ছোঁয়া নয়। এর ভ্যালু যদি বেশি হয় তাহলে স্প্রিংটা তাগড়া হবে, এর ভ্যালু যদি সফট হয় মানে কমের দিকে হয় তাহলে এই স্প্রিংটাই পেনের স্প্রিংয়ের মতো নরম হবে, যদি টিপলেই মানে এক্সপ্যানশন হয়ে যাবে বা বেড়ে যাবে। কিন্তু যদি ট্রেনের স্প্রিংগুলো যেগুলো তলায় মোটা মোটা, ওগুলোর কে ভ্যালু কিন্তু 10 পাওয়ার 5 10 পাওয়ার 6 এরকম। তো বেসিক্যালি ব্যাপারটা কি বুঝে নে, স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে আমরা স্প্রিংটার রিজিডিটিটা চেক করতে পারি, দৃঢ়তা, রিজিডিটি। ঠিক আছে, তোর যেমন মানে তোর কি বলবো, ওই যে কথাবার্তার ধরন দেখে তোর যেমন পার্সোনালিটি চেক করা যায় সেই রকম, বুঝতে পেরেছি? ভ্যালুটা খুব লো আর কি, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে এফ ইকুয়ালস টু কে এক্স আমরা এইটাকে ধরে নেব, কারণ আমরা ওখানে দেখ এমজি ধরে নিয়েছিলাম। তো সেমভাবে এফ ইকুয়ালস টু কে এক্স, তাহলে পোটেনশিয়াল এনার্জি, আচ্ছা ওয়ার্ক ডানটাকে ক্যালকুলেট কর, সরি ওয়ার্ক ডানটাকে ক্যালকুলেট কর। ওয়ার্ক ডান এটা হবে হচ্ছে, আচ্ছা এখানে একটা ইন্টিগ্রেশন আছে, তোরা আপাতত লিখে রাখ যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমি ইন্টিগ্রেশন করাবো না, তোদেরকে কথা দিয়েছি যখন, আমি কথার খেলাপ করি না। দেখ আমি বলে দিচ্ছি, যখন হোয়েন এক্সপ্যানশনটা 0 তখন ফোর্সের ভ্যালু কত? 0। যখন এক্সপ্যানশনটা কত হয়েছে ডি, তখন ফোর্সের ভ্যালু কত হয়েছে? এফ, তাই তো? তাহলে টোটাল ফোর্স কত? এফ। তাহলে অ্যাভারেজ ফোর্স কত? এফ বাই 2, কারণ 0 প্লাস এফ তুই ওটা দিয়ে ধরতে পারিস। এই অ্যাপ্লিকেশনটা পাল্টাতে লাগবে, 0 প্লাস এফ বাই 2 করে নে, অ্যাভারেজ করবে গড় বল। এবার এখানে তুই আমায় বলতেই পারিস যে গড় বল কেন নেওয়া হয়েছে। তুই ভাব ভালো করে, একটা স্প্রিংকে তুই টানছিস, যত জোরে টানবি মানে যত এক্সপ্যানশনটা বেশি করবি তোকে আরো বেশি বল করতে হবে, তাই না? তো তার মানে বলের মানটা সব জায়গায় ধ্রুবক নয়, কিন্তু গ্র্যাভিটেশনালের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা যেটা ওয়েট, সেটা সব জায়গাতেই সেম থাকে। সেই জন্য ওখানে এফটাকে আমি অ্যাভারেজ করিনি, এখানে অ্যাভারেজ করতাম। তুই একটা গাডারকে টানছিস, যত লম্বা টানবি তত তোকে বেশি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তো সেই জন্য। মা গো, 0 প্লাস এফ বাই 2।
তাহলে F/2, তাহলে ওয়ার্ক ডানটা কত হবে কৃতকার্য? F মানে বাই 2 ইন্টু ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার এফ এর জায়গায় কে এক্স ভ্যালুটা পুট কর। আচ্ছা এক্সটা কি, এক্সটা তো আমি বলিনি, এক্সটাই হচ্ছে আমার এই এক্সপ্যানশনটা, ঠিক আছে, মানে যতটা সরছে আর কি, ঠিক আছে। হ্যাঁ ডিসপ্লেসমেন্টটাই এক্স, মানে যতটা সরছে। তুই স্প্রিংটাকে টেনে যতটা লম্বা করবি আর বস্তুটা অবজেক্টে যতটা সরবে একই তো। আমি পরে ডি এর জায়গায় সব এক্স বসিয়ে দেবো, তাহলে হাফ কে এক্স আর ডিটাও হচ্ছে এক্স, তাহলে এটার ভ্যালু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই ভ্যালুটা নিশ্চয়ই তোরা পড়েছিস, হাফ কে এক্স স্কোয়ার। বুঝছে? তাহলে এই লাস্ট লাইনটা এবার লিখে ফেলে এইটা, দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান স্টোরড অ্যাজ পোটেনশিয়াল এনার্জি ইন দ্য স্প্রিং। তোরা লিখবি যে এই পরিমাণ কৃতকার্য স্প্রিংটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক stored as potential energy in spring. আচ্ছা আরো যে পোটেনশিয়াল এনার্জি গুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি, ওটা ক্লাস 12 এ আছে, এবং ম্যাগনেটিক পোটেনশিয়াল এনার্জি, ওটা ক্লাস 12 এ, কারণ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটা 12 এর। তো পোটেনশিয়াল এনার্জি তার মানে কি, ভালো করে বুঝতো ব্যাপারটা। পোটেনশিয়াল এনার্জি কিন্তু একটা অবজেক্টের মধ্যে এমনি এমনি স্টোর হয় না, কিছুটা একটা ওয়ার্ক ডান করতে হয়, সেই ওয়ার্ক ডানটার যে ভ্যালু সেটা অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে যায়। যেরকম আমি তোকে একটা উদাহরণ দিই, এই জলের বোতলটাকে তুই যদি ছাদে তুলে রাখিস, তাহলে তুই যে ওয়ার্ক ডানটা করছিস, মানে জলের বোতলের ভর মানে মাস, এই ডিস্টেন্সটা করে যে অ্যামাউন্ট অফ ওয়ার্কটা করলি, জলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি ওই ভ্যালুটাই স্টোর হয়ে যায়। এবার তুই যদি জলটা ছাদ থেকে ফেলে দিস, তাহলে ওই পোটেনশিয়াল এনার্জিটাই কনভার্ট করে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, মানে স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। এবার এনার্জির কথা যখন আমি বলছি, এনার্জি আর ওয়ার্ক ডানের ভ্যালুটা তো আমরা সেম, আমরা আগেই বলে দিয়েছি যে কৃতকার্য মানেই হচ্ছে শক্তি। এটা ছোটোবেলা থেকেই তোদেরকে বলা হয়, এবং এই পুরো মহাবিশ্বে আমাদের ইউনিভার্সে টোটাল 8 ধরনের শক্তি ছিল, ঠিক আছে, আলোক শক্তি, শব্দ শক্তি, এগুলো করে করে টোটাল 8 ধরনের শক্তি আছে। এইবার কথা হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি দুটোই হয়, গতিশক্তি, স্থিতিশক্তি, মানে যান্ত্রিক শক্তি যেটা। কথাটা আমার হচ্ছে এনার্জি আর ওয়ার্ক ডান, ঠিক আছে, মানে শক্তি। আচ্ছা এটা কিন্তু নেক্সট টপিক, ঠিক আছে, এই টপিকের মধ্যে নয়। এনার্জি আর ওয়ার্ক ডান নিউমেরিক্যাল ভ্যালুগুলো সেম সেম, মানে নিউমেরিক্যাল ভ্যালু মানে গাণিতিকভাবে এরা সেম, ঠিক আছে, কনসেপচুয়ালি কিন্তু আলাদা। কিভাবে আলাদা আমি তোকে বলছি। আচ্ছা তোর মধ্যে এনার্জি স্টোর নেই, তুই ওয়ার্ক ডান করতে পারবি? তাহলে ওয়ার্ক ডান করতে গেলে ইউ হ্যাভ টু স্টোর দ্য এনার্জি। তার মানে এনার্জি যখন কোনো প্রসেস থেকে, মানে কোনো একটা টাইপ থেকে আরেকটা কোনো টাইপে ট্রান্সফার হবে, ঠিক আছে, এনার্জি যখন একটা টাইপ থেকে আরেকটা টাইপে ট্রান্সফার হবে, তখন মাঝখানে ওয়ার্ক ডান। আমি এক্সাম্পল দিচ্ছি, টিউবলাইটের মধ্যে কোন টাইপ অফ এনার্জি থেকে কোন টাইপ অফ এনার্জি ট্রান্সফার হয়, মানে কনভার্ট হয়? তড়িৎ শক্তি থেকে, মানে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে
লাইট এনার্জি মানে আলোক শক্তি। ওয়ার্ক ডানটা কে করছে জানিস? ইলেকট্রন। মানে ইলেকট্রনগুলো তারের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাই তো? ইলেকট্রনগুলো যদি যাওয়া বন্ধ করে দেয় আর এনার্জি ট্রান্সফরমেশনটা হবে না, মানে কারেন্ট প্রবলেম হচ্ছে। এই যে পুরো এক্সাম্পলের যে যত এক্সাম্পল তুই কনভার্সন করেছিস একটা ফর্ম থেকে আর একটা ফর্মে, সব মাঝখানে ওয়ার্ক ডান কেউ না কেউ করছে, নাহলে এনার্জি কনভার্সন পসিবল না। আর একটা আমি বলছি, ছাদের মধ্যে জল আছে, জলটা নিচে ফেলছিস, মানে কি কি এনার্জি থেকে কি এনার্জি কনভার্ট হচ্ছে? স্মৃতিশক্তি থেকে, মানে পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ডানটা কে করছে বলতে? জল। জল ওয়ার্ক ডান করছে, এবং ওই জল ওয়ার্ক ডানটা করার জন্য জলের মধ্যে কি স্টোর হয়ে গেল? কাইনেটিক এনার্জি স্টোর হয়ে গেল, তাই তো? জলে যে জলটা পড়ছে মানে ফোর্স ওকে টেনে টেনে নিয়ে আসছে, মানে ওয়ার্ক ডান করছে। আর ওই ওয়ার্ক ডানটাকেই তুই নাম দিয়েছিস কি? জলটা কেন ওই ওয়ার্ক ডানটা করছে? কারণ জলের পোটেনশিয়াল এনার্জিটা গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে এনি ফর্ম, ওয়ান ফর্ম of energy to another form of energy, মাঝখানে ওয়ার্ক ডান তোকে করতে হবে। এবার এই যে ওয়ার্ক ডানটা তুই করতে পারছিস বিকজ অফ তোর কাছে এই এনার্জিটা আছে বলে। আর এই ওয়ার্ক ডানটা করে রেজাল্ট আর একটা ফর্ম অফ এনার্জি। বুঝতে পারলি? তুই আরো এক্সাম্পল আমি তোকে দিচ্ছি। সোলার প্যানেল কি এনার্জি থেকে কি এনার্জি স্টোর করে? মানে লাইট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, এবং ফার্দার ইলেকট্রিক্যাল এনার্জিটা ট্রান্সফার হয়, ব্যাটারিতে স্টোর হয়, এটা কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি। মাঝখানে পুরো রাস্তাটা জুড়ে ওয়ার্ক ডানটা করেছে প্রথমে লাইটের পার্টিকেলগুলো, মানে আলোক কণাগুলো, যেটা ওই সূর্য থেকে দৌড়ে 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 আসছে। ওই যে গতিশক্তি সেটা স্টোর হচ্ছে এখানে, মানে ওর যে শক্তিটা, এই আলোক শক্তি, ওই শক্তিটা স্টোর হয়ে গেল ব্যাটারিতে, মাঝখানে ওয়ার্ক ডান করলো ইলেকট্রন। ঠিক আছে? বায়ু শক্তি কিন্তু কোনো টাইপ অফ শক্তি নয়, বায়ু শক্তি বা যান্ত্রিক শক্তি, গতিশক্তি। বায়ুর গতিশক্তিটাকেই লোকে বায়ু শক্তি বলে। জোয়ার ভাটা শক্তি কোনো আলাদা ফর্ম অফ এনার্জি নয়, জলের ঢেউটার গতিশক্তিটাকেই জোয়ার ভাটা শক্তি বলে। তো ওগুলো কিন্তু ফর্ম অফ এনার্জিতে বলবি না। তাহলে ওয়ার্ক ডান। এবার তুই বল, তুই তোর কাছে 50 জুল অফ এনার্জি স্টোর ছিল, তুই যে ওয়ার্ক ডানটা করবি সেটা নিশ্চয়ই এর থেকেই সমান করবি। তোর কাছে 50 টাকা ছিল, তুই 50 টাকায় স্টোর করবি, মানে খরচা করবি, এবং 50 টাকার করেসপন্ডিং তুই একটা আয় পাবি, তাই তো? তাহলে কোনো দিনই তুই চাইবি না 50 টাকার বেশি, মানে ইয়ে করে, মানে 2 নম্বরই করে 50-এর থেকে আমি কম নিয়ে এখানে বেশি পাবো, এরকম কোনো দিন পসিবল না। তো তিনটে ক্ষেত্রেই ভ্যালুগুলো সেম থাকে। ঠিক আছে? এই জন্য বলা হয় যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, নর বি ডেস্ট্রয়েড। মানে শক্তি অবিনশ্বর, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, যেটা করা যায় সেটা হচ্ছে ওয়ান ফর্ম থেকে অ্যানাদার ফর্মে ট্রান্সফার করা। না, কেন ডিস্ট্রয় হবে? তুই ধর ভাবছিস যে এনার্জি যেটা ডিস্ট্রয় হচ্ছে সেটাও তো একটা ওয়ান ফর্মে ডিস্ট্রয় হচ্ছে। মানে যদি তুই ধরে নে একটা, তুই কি বলবো, ধরে নে ওই যে আলোগুলো জ্বলে, ইলেকট্রনটা এলো, তারপরে তো তাপ শক্তিতে ক্রিয়েট হয়, তার হ্যাঁ কিছুটা তাপ শক্তি তো যাবে। এবার তুই বলবি যে আমি 50 টাকার ইলেকট্রিসিটি 50 জুল অফ এনার্জি ইলেকট্রিসিটিতে দিয়েছি,
কিন্তু লাইটের যে এনার্জিটা আছে সেটা তো 50 জুল এনার্জি নয়, মাঝখানে এনার্জিটা কোথায় গেল? ওটা তাপ শক্তি হয়েছে, ইলেকট্রনগুলো তারের মধ্যে দিয়ে ঘষা খেতে খেতে গেছে, তাহলে ওর জন্য কিছুটা ওই ঘর্ষণজনিত বলের জন্য এনার্জি লস হয়েছে, বা ওটা নেগেটিভ এনার্জিতে। তো আলটিমেটলি এটা প্লাস এটা করে সবটা সমান থাকবে। এবার তুই যদি শুধু বলিস আলোক শক্তি কমে গেছে তো আমার লস হয়েছে, তাহলে তুই বলতেই পারিস, কিন্তু ইউনিভার্সের টোটাল এনার্জি একই আছে। আর যেটা লস হয়েছে তোর হচ্ছে তাপ শক্তিটা লস হয়েছে, তুই তাপ শক্তিটাকে হিসাবে ধরছিস না, তুই ধরছিস না, কিন্তু ইউনিভার্স তো ধরবে ওটা, টোটাল এনার্জি তো সেমই থাকবে। সেই জন্য ইউনিভার্স জন্মানোর সময় যে এনার্জিটা আজকেও সেই এনার্জি আছে, কোনো কোনো নতুন করে এনার্জি তৈরিও হয়নি, নতুন করে কোনো এনার্জি ডিস্ট্রয়ও হয়নি। আইনস্টাইন এটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলেছে এনার্জি আর মাস, ভর ও শক্তির নিত্যতা থাকবে, ঠিক আছে? মাস এনার্জি মাস ইকুইভ্যালেন্ট ল, মানে ও বলেছে, আইনস্টাইন বলেছে যে এনার্জি যেমন তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না, সেরকম মাসও তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না। মাস থেকে এনার্জি কনভার্ট হতে পারে, এনার্জি থেকে মাস কনভার্ট হতে পারে। এবার তুই যদি ওই অ্যাটম বোমের ক্ষেত্রে দেখিস, তাহলে যদি ধরে নে 5 কেজি ইউরেনিয়ামকে বাস করিয়ে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, তো 5 কেজির করেসপন্ডিং তুই কিন্তু এনার্জি পেয়ে যাবি, তাহলে মাস এনার্জি ট্রান্সফার হয়ে গেল। এবার 5 কেজির এনার্জি যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাই পাবি, তো মাস এনার্জি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তো সেজন্য ইউনিভার্স তৈরির সময় যে মাস আর অ্যামাউন্ট অফ এনার্জি ছিল আজও তাই আছে, কোনো নতুন করে হয়নি। যেটা হয়েছে মাসের পরিমাণ কমে গেছে বা বেড়ে গেছে, এনার্জির পরিমাণ কমে গেছে বা বেড়ে গেছে, মানে কিছু যদি মাস এনার্জিতে কনভার্ট হয়ে গেল তাহলে মাস তো কমে গেল, এনার্জি বেড়ে গেল, ঠিক আছে? আবার এনার্জি কিছু কোথা থেকে কমে যাচ্ছে, মাস বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো বিভিন্ন টাইপের ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এবার হেডিং কর কাইনেটিক এনার্জি, গতি শক্তি। হুম, ঠিক আছে, লে গতি শক্তি। দেখ, গতিশক্তি মানে হচ্ছে এখানে অবজেক্টটা মুভিং আছে। আমরা যে গতিশক্তিটার ফর্মুলাটা বার করব সেটা হচ্ছে এগেনস্ট দ্য ফোর্স দিয়ে ক্যালকুলেট করব। কিন্তু তুই বলবি কেন স্যার, অদ্ভুত আপনার ইচ্ছা, ঠিক আছে? তুই এগেনস্ট দ্য ফোর্স দিয়ে বার কর কিংবা বাই দ্য ফোর্স দিয়ে বার কর, কিছু রেজাল্টে কিছু ডিফারেন্স আসবে, কারণ ও দৌড়ালেই ওর এনার্জি হচ্ছে। এবার ও হাওয়ার উল্টো দিকে দৌড়াচ্ছে না হাওয়ার দিকে দৌড়াচ্ছে সেটা ওর ব্যাপার, ঠিক আছে? তো যে কোনো ক্ষেত্রে আমরা হিসাবে সুবিধার জন্য, এবার দেখ আমাদের দিকটা তো দেখতে হবে, সবসময় তুই নেচারকে দেখবি তা তো হবে না। তো বিজেপির মধ্যেও কিছু তৃণমূলের লোক থাকবে, তো ওরা নিজেরটা দেখবে, তা আমরা নিজেরটা দেখি আপাতত একটার জন্য। এবার আমরা এটা লেখ যে বলের বিরুদ্ধে কৃতকার্য দিয়ে আমরা গণনা করব, লিখে রাখ। আমি হচ্ছে সর্বধর্মতে বিশ্বাস করি, সর্বদলীয়তে আমি বিশ্বাস করি। মিটটা কেটে দিয়েছিলাম। উফ, কাইনেটিক এনার্জি। দেখ, একটা অবজেক্টের ভেলোসিটি হচ্ছে ইউ, ঠিক আছে? স্যার স্ক্রিনটা ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট হচ্ছে ভি, ঠিক আছে? ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি নয়, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটিটা। এবার তুই বলবি কেন স্যার আপনি ইনিশিয়ালটাকে ইউ ধরেছেন, এই ভি ধরেছেন?
এবার আমি যদি তোকে বলি যে ইনিশিয়ালটাকে তুই এতগুলো ইউজ করতিস কেন, তার কোনো উত্তর আছে কি? নেই। তো সেই রকম ব্যাপার, ঠিক আছে? এটাকে ব্র্যাকেটে লিখে দিস ইনিশিয়াল। এই জন্য কোশ্চেন করার আগে একবার নিজেকে প্রশ্ন করে নেবে। ইনিশিয়ালটা লিখবো? হ্যাঁ, ব্র্যাকেটে ইনিশিয়ালটা লিখে দে। ঠিক আছে। আর যেহেতু এগেনস্ট দ্য ফোর্স আছে, তো আলটিমেটলি ও কিন্তু একটা টাইমের পরে ও কিন্তু রেস্ট হয়ে যাবে, কারণ এগেনস্ট দ্য ফোর্স আছে। মানে এরকম তো কোনোদিনই হতে পারে না যে এগেনস্ট দ্য ফোর্স আছে কিন্তু স্টিল চলতেই থাকছে, একটা সময় পর থেমে যাবে। এই কারণে নেওয়া, এমনি কোনো কারণ নেই। মানে আমি যে বললাম এমনি তুই যে কোনো একটা দিয়ে ওইটা নিলে তুই কিন্তু ওখানে জিরো করতে পারতিস না, তোকে কিন্তু একটা ইনিশিয়াল আর ফাইনালকে দুজনকে ধরে কাজ করতে হবে। এখানে আমি একজনকে অফ করে দিতে পারি, ঠিক আছে? তো রিজন কিন্তু সব কিছুর আছে। আজকে আজকে কেন বলে? আর আর্থকে আর্থ কেন বলে? মানে আজকে আজকে মানে এক কেন বলে এটা আমার হ্যাঁ, এটার যেমন কোনো মানে রিজন নেই। এবার এটা নিয়ে আমি বলতেও পারবো না। কেন বলতো? কারণ আমি এটা নিয়ে কোনোদিন খোঁজ করিনি যে এক কেন বলে। হয়তো কোনো কারণ আছে, কারণ ডেফিনেটলি আছে। তুই যদি ওই শব্দগুলো, হ্যাঁ, ওটা পুরো লিঙ্গুইস্টিক সায়েন্স আছে, যাদবপুর ইউনিভার্সিটিতে কোর্স আছে। মানে এই মানে যে এলো থেকে অরিজিনটা একদম ওরা খুঁজে পেয়ে, এটা একটা লিঙ্গুইস্টিক পুরো একটা সাবজেক্ট। এটা না, রিজন ছাড়া কিছু নেই, সব কিছু রিজন আছে। মানে এমনি উঠ করে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বলে দিলাম এক, ওরকম কোনো নেই ব্যাপার, ঠিক আছে? তো সব কিছু রিজন আছে। এবার রিজনটা আমি এটাতে বলতে পারবো না। আমি কিছু আমি শুনে, মানে আমাদের যে বাংলা ম্যাম আছে তমালি ম্যাম, ওর থেকে আমি কিছু শুনি। সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ভাষাগুলো হচ্ছে ওই মিশ্র ভাষা একটা, মানে কিছু আরবি থেকে নেওয়া। এবার ওই ভাষার উৎসটা মানে তোকে ওটা জানতে গেলে তোকে প্রত্যয় চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, কারণ ওখানেই ধাতু আছে। ওই ধাতুর হচ্ছে শব্দের মেন উৎস। এবার ওই ধাতুগুলো জানতে গেলে তোকে সংস্কৃত ধাতু জানতে হবে। এবার সংস্কৃত ধাতু মানে জানাটা কোনো মুখের ব্যাপার নয়। এবার সেই জন্য ক্লাস 9-10-এ আমার ওই প্রত্যয় চ্যাপ্টারটা কোনোদিনই মানে ওঠেনি, কারণ আমি ওটা বুঝতে পারতাম না। এবার ওটা একটা মুখস্থ ভিত্তিক চ্যাপ্টার, তো কারণ তোকে ওই নি ধাতু, এই ধাতু, ওই ধাতু মনে রাখতে হবে। এবার দেখ, পিরিয়ডিক টেবিলটা আমার মনে আছে, নির্দিষ্ট কিছু লজিক আছে বলে, এমনি আমার মনে নেই, ঠিক আছে? এবার ওদের তো কোনো লজিক আমাকে, মানে আমি যে স্যারের কাছে দীপশঙ্কর কাছে পড়েছি, ঠিক আছে? তো মানে দীপশঙ্কর কাছে আমি পড়েছি, আমার বোন পড়েছে, আমার বাড়ির 3টে মেয়ে পড়েছে, ঠিক আছে? তোরা পড়ছিস। তো এবার দেখ, ব্যাপারটা হচ্ছে স্যার জানে না এরকম নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যার যদি এগুলো বলতে শুরু করে তাহলে সিলেবাসটা শেষ হবে না, এটা একটা ব্যাপার। এবার সবার ইন্টারেস্ট থাকে না, ঠিক আছে? এবার জেনারেলাইজ করে দিলে ব্যাপারটা কি হবে, বোরিং হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো কারণ আছে, হ্যাঁ, কারণ আছে, ডেফিনেটলি কারণ আছে। উইদাউট এনি রিজন কোনো কিছু হয় না। যাই হোক, আমি সেই জন্য এই সমস্ত জিনিসগুলো আমি দেখবি যখন মানে এর পরে থার্মোডায়নামিক্স পড়াবো, মানে তাপগতিবিদ্যা বা মহাকর্ষ এগুলো পড়াবো, কোপারনিকাস যখন পড়াবো, আমি একটা টাইম ফ্রেম বলে দেবো। মানে এই যে তুই পুরো যেটা শিখছিস না, এটা 1500 থেকে 1600 সালের মধ্যেই এই সব জিনিস হয়ে গেছে। এটা নিউটনিয়ান মেকানিক্স। নিউটনকে ছেড়ে যখন আমরা 1700 সালে ঢুকবো, তখন মোটামুটি পাস্কাল আসবে, যেটা হচ্ছে সেই পাস্কালের সূত্র, সেই চাপের আর্কিমিডিস, ওইগুলো সব ওই নিউটনের 50 বছর পরে। তো তুই যদি এই টাইম ফ্রেমটা মাথায় রাখিস তাহলে তুই ফিজিক্সটা খুব ইজিলি বুঝে যাবি, ঠিক আছে? এবং তারপরে এই যে তোকে যে বোরেরটা বললাম না, বোরের যে টাইম লাইনটা, পুরো ফিজিক্সটা আমাদের উল্টে যায় হচ্ছে মোটামুটি 1845 থেকে। 1845 সালে তখন ওই ম্যাক্সওয়েল এসে, এবং ম্যাক্সওয়েল 1845 এবং 1700 সাল থেকে কিন্তু ওই ইলেকট্রিকের যে চার্জের ব্যাপারটা, ওটা কিন্তু ওই বায়োলজি ল্যাবে ব্যাংক কাটা থেকে, আর গিলবার্ট ব্যাংকটা কেটেছিল থেকে হয়ে আসছে, ঠিক আছে? তো কি করেছিল যে ব্যাংক কেটে ঝুলিয়ে রেখেছিল,
পরের দিন গিয়ে দেখছে কুকড়ে গেছে। হ্যাঁ মাসেল, এটা তো হয় আমাদের মরা দেখবি কুকড়ে যায় না, উঠে বসে পিটায় আবার, ঠিক আছে, কারণ কি হয় মাসেলগুলো কন্ট্রাক্ট করে। এবার মাসেল কন্ট্রাক্ট কেন করছে? কারণ মাসেলের মধ্যে সোডিয়াম আয়নগুলো আছে। এবার সোডিয়াম আয়নটা এখন ফ্লো করছে, আমি ব্রেন থেকে সিগন্যাল দিলাম, আমার হাতটা সংকুচিত হয়ে গেল, তার মানে সোডিয়াম ফ্লো করলো। তার মানে সোডিয়াম আয়ন যখন ফ্লো করছে কারেন্ট পাস করছে। আয়ন মরার পর আয়ন কি করে? কারেন্ট পাস করায়। তোরা তো ওই চ্যাপ্টারটা পড়েছিস তো, ভোল্টামিটার, ওই তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিসের কে চার্জ ফ্লো করে? আয়নগুলোই তো ফ্লো করে, কারেন্টটাকে ব্যাটারিটাকে কন্ট্যাক্ট করে। সেই সব জিনিসগুলো ওগুলো সব 1700 সালে হচ্ছে। ম্যাক্সওয়েল এসে প্লাস তখন ইয়েও চলছে ওরস্টেডের, তোরা যেটা ক্লাস 10-এ ম্যাগনেটিজমটা পড়েছিলিস, ঠিক আছে, ওরস্টেড এক্সপেরিমেন্ট, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, ঠিক আছে, অ্যাম্পিয়ারও ওই 1700 শেষের দিকে লোক, ঠিক আছে। এবার ওরা যখন ইলেকট্রিসিটি চার্জ আর ম্যাগনেট এই দুটো নিয়ে রিসার্চ করছে, মানে তখন খুব, মানে এখন যেরকম এআই নিয়ে খুব মাথা ব্যথা, তখন ওইগুলো নিয়ে ওরা মাথা ব্যথা ছিল। ম্যাক্সওয়েল এসে কি করলো, বললো ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক চার্জ আর ম্যাগনেট এই দুটো একই জিনিস, একটা কয়েনের এপিটোপি, ইলেকট্রিক চার্জ আর ম্যাগনেট, ঠিক আছে, এপিটোপি। তোর সিচুয়েশন অনুযায়ী তুই ওটাকে ইলেকট্রিক দেখবি না ম্যাগনেট দেখবি, সেটা তোর উপর ডিপেন্ড করছে। যেমন আমি সেই একটা এক্সাম্পল দিয়েছিলাম, তুই প্লেন থেকে যখন ফেলছিস, তুই যদি প্লেনে বসে থাকিস তাহলে দেখবি সোজা এরম পড়ছে, মাটিতে যদি দাঁড়িয়ে থাকিস দেখবি এরম করে পড়ছে। তো ওটা তোর ওপর ডিপেন্ড করছে। সেই রকম অবজারভারের ওপর ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র। তখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে বড় বড় লোকজন এলো, বোর তখন পাল্টি খেয়ে গেল মানে ওই বোর আর এক্সপ্লেন করতে পারলো না ওই মডেলটা। তখন সামারফিল্ড এলো, কোয়ান্টাম এলো, ম্যাক্স প্ল্যাঙ্ক এসেছিল। ম্যাক্স প্ল্যাঙ্কের যখন এসেছিল 1880, তোরা অলরেডি পড়ছিস প্ল্যাঙ্কের সূত্র ইজ নিউ, ঠিক আছে। তো ওগুলো যখন টাইম ফ্রেম ধরে আমি পড়াবো না, তুই নিজেই বুঝতে পারবি যে এটার ড্রব্যাকটা তখন লোকজনের মাথায় আসছে, যেন লোকজন পরিবর্তন চলছে, ঠিক আছে। তো সায়েন্টিস্টদের মাথাতেও এটা আসছে যে এটা তো পসিবল হচ্ছে না, দেখতে পাচ্ছে চোখের সামনে, তোরা নতুন জিনিস খুঁজছে, এখনো তাই হচ্ছে। মানে তুই যদি এইসব ব্যাপারে ইন্টারেস্টেড থাকিস, দেখবি এখনো অনেক কিছু এক্সপ্লেনেশন পাচ্ছে না, ঠিক আছে। তো সেগুলো খুঁজে যাচ্ছে, স্টিল কন্টিনিউ দেওয়ার সার্চিং। কম্পিউটারের ক্ষেত্রেই কত আছে, কত ওয়েবসাইটে বাগস চলেই আসছে, ওগুলো ধরছে, সলভ করছে, সলভ করছে। এটা কম্পিউটার সায়েন্টিস্টদের কাজ, ঠিক আছে। তোর হচ্ছে যারা বিভিন্ন সেক্টরে আছে, এই যে যারা 5G 4G 3G কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আছে, তারা কন্টিনিউ রিসার্চ করে আছে যে 5G ড্রব্যাকটা কি, বা 5G থেকে আমি আরও আপগ্রেড করবো, আমার আরও কম খরচাতে আরও আমি বেশি হাই স্পিড ইন্টারনেট পাবো, ঠিক আছে। এই যে অপটিক্যাল ফাইবার আজকে এসছে, অপটিক্যাল ফাইবার কি আজকের জিনিস নাকি? অপটিক্যাল ফাইবার থেকে চলে আসছে, মানে 1900 সাল থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে অপটিক্যাল ফাইবার আছে। কিন্তু ওই অপটিক্যাল ফাইবার, আরে আলোক তন্তু, ওই পড়েছিল আলোতে, লাইটে ছিল আলোক তন্তু, কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোক তন্তু এরকম করে যায়। আলোকতন্তু নামটাই শুনছি, নামটা শুনিনি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোক তন্তু আছে, 10-এর বইটা দে। অপটিক্যাল ফাইবার আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরীচিকা ছিল তো, মরীচিকার সেকেন্ড পয়েন্টেই আলোক তন্তু আছে। তোরা পড়িসনি, ও রায়মার্টিন ফাইমার্টিন পড়িস না, খালি উল্টো পাল্টা পড়িস, তাহলে এই যে নেটটা আমার বাড়িতে, তোর বাড়ি থেকে যে ওয়্যারলেসলি এখানে যাচ্ছে, তারপর ফোনের টাওয়ারে গেল, তারপরে নেটটা কোথা থেকে যাচ্ছে, ডেটাগুলো কি করে ট্রান্সমিট হচ্ছে, তখন সব অপটিক্যাল ফাইবার কেবল। পরে আসছি, ওসব পরে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট, এটা হচ্ছে ভি, তোরা লিখবি বস্তুর প্রাথমিক বেগ ভি, আর ফাইনাল ভেলোসিটিটা, ফাইনাল ভেলোসিটি অফ অবজেক্ট হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে, মন্দন হয়েছে, রিটার্ডেশন হয়েছে। তাহলে আমি লিখবো অ্যাক্সিলারেশন
অ্যাক্সিলারেশন মাইনাস এ, লিখবি তো? ত্বরণ মাইনাস এ করা যায় তো? মন্দন এ না লিখে ত্বরণ মাইনাস এ লেখা যায় তো? লেখ। হলো এটা? আচ্ছা, এবার দেখ, অবজেক্টটা এইখানে ছিল, এটা হচ্ছে ধর রাস্তাটা, অবজেক্টটা এইখানে ছিল, অবজেক্টটা মুভ করছিল এই দিকে, ঠিক আছে, মুভমেন্টটা, আর ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে এই দিকে, ঠিক আছে, এদিকে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে, তো বস্তুটা এদিকে যেহেতু এগোচ্ছিল, ফাইনালি এখানে এসে বস্তুটা থেমে গেল। তাহলে এখানে দিয়ে দিবি ভেলোসিটি ইকুয়ালস টু 0, আর এখানে দিয়ে দিবি ইনিশিয়াল ভেলোসিটিটা v, আর এই যে ডিস্টেন্সটা এটা লিখবি s, আর এটা হচ্ছে ফোর্স। দেখে দেখে টুকবি, যখন বুঝে বুঝে টুকবি, নিজেকে মূর্খ প্রমাণ করবি না। হলো? তাহলে লেখ যে স্থির আসার পূর্বে বস্তুটি s দূরত্ব অতিক্রম করেছে। দ্য ডিস্টেন্স কভার, আমি বলছি বস্তুটি স্থির আসার পূর্বে s দূরত্ব অতিক্রম করেছে। ডিস্টেন্স কভার্ড s by the object before coming rest। তো ইংরেজিতে ভালো হলো। আচ্ছা, তাহলে এখানে তোর হচ্ছে ওয়ার্ক ডানটা কি হবে? ওয়ার্ক ডান W equals to F into S, আর cos থিটার ভ্যালু হচ্ছে cos 180 দিয়ে দিস, কারণ অপোজিট দিকে আছে, তাহলে মাইনাস এফএস, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ফর্মুলাটা টানি একটু, ঠিক আছে। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ারটা হচ্ছে 0, ইউ স্কোয়ারটা হচ্ছে ভি স্কোয়ার, কারণ ইনিশিয়ালটা আমি ভি ধরা আছে, মনে পড়ছে তো? এই যে ইনিশিয়ালটা কিন্তু ভি ধরা আছে, মাইনাস, আচ্ছা প্লাস দিয়ে 2 ব্র্যাকেটে মাইনাস এ এস, তাহলে এখান থেকে এস এর ভ্যালুটা ক্যালকুলেট কর। কত? ভি স্কোয়ার বাই 2a, ব্যাস, ঠিক আছে। হলো তো? নেগেটিভটা উঠে যাবে, পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? ইকুয়ালস টু মাইনাস এফ এর জায়গায়, দেখ এদিকে দেখ, এফ এর জায়গায় আমি এম ইন্টু এটা লিখতে পারবো তো? ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এটা আমি লিখতে পারবো তো? এটা তো আমার নেগেটিভ আছে, ইন্টু এসটা কত পেয়েছিস? তাহলে কত হলো ফাইনালি? না, এই যে এইখানে যে মাইনাসটা আছে, প্রশ্ন করার আগে একবার ভাববি, নিজেকে জিজ্ঞেস করবি। Let this amount of work done stored as a kinetic energy in the system, বাংলায় হচ্ছে এই পরিমাণ কৃতকার্য বস্তুটির মধ্যে গতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এই
পরিমাণ কৃতকার্য, দিস This amount of work done, এই পরিমাণ কৃতকার্য বস্তুটির মধ্যে গতিশক্তি রূপে সঞ্চিত থাকে। This amount of work done stored as kinetic energy in the system. Full stop. বুঝলি? kinetic energy. In the system. ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলাটা তাহলে কি হলো? এটাও ক্লাস 9-এরই জিনিস আমি করালাম। ঠিক আছে? হয়ে গেছে। এবার এইটা আছে। গতকাল দিয়ে 3টা পজিশন। এতক্ষণে পেপার দিয়েছিলাম, কি ভালো লেখা পড়ছিল, হুট করে বলটা ঢুকে গেল। মানে কি বলতে চাইছিস? একদমই চলছে না, এই পেনটা এখনো কালি আছে। পেনগুলি আমার কাছে না, সেটা বলতে চাইছি না, আমি পেনটা ঠুকিও নি মাটিতে, তাও এরকম হয়ে গেল। বাচ্চারা এরকম ভাবে জানিস বাবা মার কাছে বলে আমার আগে পেন্সিলটা একটা হারিয়ে গেছে। আমার মা বেরোতে এরকম হয়। তো মানে ইনডাইরেক্টলি সে বলতে চাইছে যে আমাকে একটা কিনে দাও। আমি ক্লাস 9 এ পর্যন্ত পেন্সিল ব্যাগ হারিয়ে ফেলেছিলাম, তাতে আমার 10 টাকা ছিল। পেয়ে গেছি। সেই 10 টাকাটা ও পেয়ে গেছে। পেয়ে গেছি। যে বাচ্চা নিয়ে আচ্ছা। গেছিল তার গার্জেন এসে দিয়ে গেছিল। আচ্ছা, এবার লেখ হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ সূত্র। আচ্ছা, কনজারভেশন অফ এনার্জি, আমি সেই যেদিন লিনিয়ার মোমেন্টাম পড়িয়েছিলাম সেদিন বলেছিলাম যে আমাদের ইউনিভার্সে টোটাল 7টা জিনিস যেটা কনজার্ভ থাকে, তার মধ্যে লিনিয়ার মোমেন্টাম একটা, অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা, আর এনার্জি একটা। লিনিয়ার মোমেন্টামের 3টে ভেক্টর, কারণ ওরা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে 3টে দিকেই ও কনস্ট্যান্ট থাকবে। অ্যাঙ্গুলার মোমেন্টামও একটা ভেক্টর, সেই জন্য ও 3টে দিকেই কনস্ট্যান্ট থাকবে। পিএক্স পিওয়াই পিজেড বলেছিলাম, মনে আছে? তো ওটা লিনিয়ার মোমেন্টাম ছিল। অ্যাঙ্গুলার মোমেন্টামও 3 দিকে থাকবে, তার মানে 3টে 6টা হলো। আর এনার্জি যেহেতু স্কেলার কোয়ান্টিটি, এর কোনো কম্পোনেন্ট হয় না, তো এটা টোটাল 7টা। তাহলে এটা কি বলছে? বলছে যে এনার্জি বিফোর ইনসিডেন্ট, এনার্জি বিফোর ইনসিডেন্ট মানে কোনো ঘটনা ঘটার আগে টোটাল এনার্জি, আর এনার্জি আফটার ইনসিডেন্ট, এই দুটো সেম থাকবে। এবার দেখ, হ্যাঁ, এবার তুই যদি এইটাকে বললি যে স্যার এটা তো সবসময় সেম থাকবে না, কারণ যদি সিস্টেমে হিট জেনারেট করে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। আমি বলবো এটাতে সেখানে আমরা আমরা আমাদের এই সূত্রটাতে বা আমাদের এই ফর্মুলাটাতে সেই জিনিসগুলোই আছে যেটাতে কোনো ডিসিপেটিভ ফোর্স নেই। কি বললাম বুঝলি? মানে আমাদেরকে যদি ধর অঙ্ক দেয়, তাহলে এরকম অঙ্ক দেবে না যেখানে ডিসিপেটিভ ফোর্স মানে বাধাজনিত বলের জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা লস করে দিচ্ছে, ওই রকম আমাদেরকে দেবে না। তো আমাদেরকে যেগুলো দেবে সেগুলো মানে খুব যে রিয়ালিস্টিক প্রবলেম এরকম নয়, কারণ বায়ুর বাধা ওগুলোকে ধরবে না। এবার বায়ুর বাধা যদি না ধরে তাহলে সেক্ষেত্রে তো এনার্জি কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? সেই রকমই আমাদের এক্সাম্পল বেশি দেবে। এবার একদমই কি থাকবে না সেটাও নয়, এই প্রপার্টিটার উপর বেস করে আমাদের 3টে কলিশন আছে।
একটা লেখ যে টাইপ অফ কলিশন, সংঘর্ষের প্রকারভেদ। টাইপ অফ কলিশন, সংঘর্ষের প্রকারভেদ। একটা লেখ ইলাস্টিক, ইলাস্টিক কলিশন, বাংলায় হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা শুনেছিস টার্মটা, আশা করি। কোথায় শুনেছিস বলতে পারবি? স্থিতিস্থাপকতা তো এটা ছিল না, অন্য জায়গায় শুনেছিস, ক্লাস 10-এ শুনেছিস। আমি চ্যাপ্টারটা বলবো? না, বল বল। কোনটা? তা- ইলেকট্রিসিটি, হ্যাঁ ওইখানে ছিল। চ্যাপ্টারটা বলো। ওই অর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ, কোথায় গ্যাসের আচরণে কোথায় ছিল? আচ্ছা, লাস্টের দিকটাই ছিল, ওই জায়গাটা ছিল। তাহলে গ্যাস অণুর মধ্যে যে সংঘর্ষ, এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। হ্যাঁ, মনে পড়েছে। ঠিক আছে, তার মানে ম্যাক্সওয়েলের জিনিস ওটা। এবং ম্যাক্সওয়েল মানে বলছে গ্যাস নিয়ে কথা হচ্ছে, মানে ওটা 1800 সালে কথা হচ্ছে। তো স্থিতিস্থাপক সংঘর্ষ কিন্তু এটা 1600 সালের জিনিস। ম্যাক্সওয়েল ওখান থেকে গ্যাস অণুগুলোর যে গতি, সেটাতেও বলেছিল যে গ্যাস অণুগুলো যে সংঘর্ষে লিপ্ত হয়, মানে দে আর ইনভলভিং দ্য কলিশন, তাদের মধ্যে কোনো এনার্জি লস হয় না। সেজন্য ওটা স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে ইলাস্টিক কলিশন। তার মানে নো লস অফ এনার্জি, কোনো প্রকার শক্তি ক্ষয় হয় না। নো লস অফ এনার্জি ডিউরিং কলিশন। ইয়েস, ঠিক আছে। বাস্তবে কিন্তু কোনো কলিশনই ইলাস্টিক কলিশন নয়, কারণ কিছু এনার্জি লস করেও। নেক্সট হচ্ছে ইনইলাস্টিক কলিশন। আচ্ছা, আরেকটা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, এটা মিস হলো। নো লস অফ এনার্জি বললাম না, এটাতে করে রাখ যে নো লস অফ মেকানিক্যাল এনার্জি। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যান্ত্রিক শক্তির কোনো লস হয় না। মানে যান্ত্রিক শক্তি মানে মেকানিক্যাল এনার্জি, মানে ব্র্যাকেটে তুই লিখতে পারিস পিই প্লাস কেই, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তোরা 8-9 লেভেলে ওই ব্র্যাকেটে যে ইংরাজিতে টার্মগুলো থাকতো, ওগুলো দেখতিস না এটা। তো নো লস অফ মেকানিক্যাল এনার্জি, তার মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, মানে এগুলো তো শুনেছি ম্যামেদের মুখে। এগুলো খুব কমন টার্ম এগুলো। সেই জন্য কাইনেটিক এনার্জি বলে, ঠিক আছে, কেই লিখে দেয় আর দিয়ে বলে কাইনেটিক এনার্জি। মানে এরকম লেখে গতিশক্তি ব্র্যাকেটে কেই, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা, ইনইলাস্টিক কলিশনে এটা লেখ যে লস অফ মেকানিক্যাল এনার্জি ডিউরিং কলিশন, মানে সংঘর্ষের সময় যান্ত্রিক শক্তির ক্ষয়। ঠিক আছে, পরের দিন আমি 2-3টে থিওরি আর বাকি আছে, দিলে আমাদের এই চ্যাপ্টার শেষ। প্রচুর অঙ্ক আছে, বুঝতেই পারছিস। আচ্ছা, এখানে এসে একটা রিলিফ পাওয়া যায়, যেটা সেটা হচ্ছে কোনো ভেক্টর ক্যালকুলেশন নেই, কারণ তুই বুঝতেই পারছিস পুরো চ্যাপ্টারটা স্কেলার। ঠিক আছে, তো এবং ফিজিক্সের দুটো দিক বলা হয়, একটা হচ্ছে নিউটনের বলের জিনিস আর একটা নিউটনের কার্যের জিনিস।
তো বলের যে পুরো হিসাবটা আমরা এক্সপ্লেন সবসময় এনার্জির টার্মস দিয়ে করতে ভালোবাসি, কারণ এনার্জিতে কোনো ভেক্টর নেই, ঠিক আছে। এখানে প্রচুর অঙ্ক আছে এবং ওই পেন্ডুলাম ঝুলছে, বুলেট ফায়ারিং করলো, পেন্ডুলাম কত ডিগ্রি উপরে উঠে গেল থেকে শুরু করে সব অনেক অঙ্ক আছে। এই চ্যাপ্টার সব থেকে বেশি অঙ্ক আছে, ঠিক আছে, মানে বাকি চ্যাপ্টারগুলোর তুলনায়। আমি আজকে একদম বেসিক অঙ্কগুলো দিয়ে করে রাখবো, যাতে আমার এই ডাইরেক্ট স্টেট কার্ড ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো হবে সেগুলো হয়ে যাবে। টেরা ফর্মুলাগুলো আমি মানে টেরা মানে বেসিক্যালি দুটো জায়গা থেকে লিঙ্ক করে আর একটা জায়গায় পুট করতে হবে, সেইটা পরের দিন হবে। এইখানে আপাতত বাড়ির কাজগুলো লিখে রাখ, হোমওয়ার্ক আমি এখানেই লিখে দিচ্ছি। হোমওয়ার্ক তোদের যেহেতু আজকে সানডে, ও আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে 26 নয়, 22 থেকে আমি থাকছি না, মানে তোদের শুক্রবার দিনে ক্লাসটা সম্ভবত হবে না, সম্ভবত সকালে হবে, মানে স্কুল টাইমে, ঠিক আছে। স্কুল টাইমে হয়তো হবে না, কারণ আমাদের তখন স্কুল আছে। হ্যাঁ, অনলাইনে স্কুল আছে। হ্যাঁ, কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, গ্রুপ দেখবি। ঠিক আছে, অনলাইনে জয়েন করে রেখে দিবি, ঠিক আছে অনলাইনে। আর শোন, কখন পড়া আছে? তাহলে আমি সকালবেলা আসবো, 8টার সময় আসবো। হ্যাঁ, সকাল 8টা, সকাল 5টা হবে না, কারণ আমার হ্যাঁ সেটা না। শোন, তাহলে আমি একটা কাজ করব, 19 তারিখ হয়ে ছুটি তো, বুধবার দিন সকালবেলা স্কুল টাইমে। ও না, বুধবার দিন আমি ভোর 6টায় আমি ক্লাস করব। হ্যাঁ, অনলাইনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হোমওয়ার্কটা তুই রেডি রাখবি। আচ্ছা, না শুক্রবার দিনেও আমি 6টার সময়তেই নেবো, মানে সকালবেলা নিয়ে নেবো। এই বুধবার, এই শুক্রবার, পরপর, আজ রবিবার, ঠিক আছে। হ্যাঁ, না আমি বেসিক অঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আমি ঝপাঝপ হয়ে যাবে, ফর্মুলা মারবি হয়ে যাবে, এরকম অঙ্ক দিচ্ছি আমি, ঠিক আছে। না দুদিনই সকাল 6টায়, কারণ ঝামেলা হবে না। হ্যাঁ, অনলাইন মঙ্গলবার রাত থেকে রিমাইন্ডারটা কিন্তু আমাকে দিবি, নাহলে আমি নিজেই ঠিক আছে। অফ শিডিউল ক্লাস তো, মানে আমি উঠে যাই 6টার সময়, কিন্তু আমি মানে মাথা থেকে বেরিয়ে যাবে তাহলে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বেসিক লেভেল যেটা আছে ম্যাথের, বেসিক লেভেল পেজ নাম্বার হচ্ছে 392 নিউ বুক, ঠিক আছে, 392 নিউ বুক। এখানে তুই করে রাখবি মোটামুটি 1 থেকে 20, ঠিক আছে। স্ট্রেট কাট ফর্মুলা, আচ্ছা যেখানে পাওয়ার আছে সেটা বাদ দিই, ঠিক আছে। পাওয়ার বেসিক্যালি ওয়ার্ক ডান বাই টাইম। পাওয়ারের ফর্মুলাটাও লিখে রাখ, একদম এক লাইনের জিনিস, ওটাও স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, পাওয়ার মানে হচ্ছে কার্য বাই সময়, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই টাইম। এবার কিছু কিছু জায়গায় তোর পাওয়ার যদি তোকে ক্যালকুলেট করতে দেয়, তাহলে এনার্জি বাই টাইমও তোকে ক্যালকুলেট করতে হতে পারে, কারণ হচ্ছে ওয়ার্ক আর এনার্জি একই, মানে ঠিক আছে, তো কোনো ব্যাপার না। তোদের এই দুদিন পুরো পরপর ক্লাস হবে,
ঠিক আছে, এইটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তুই আমাকে বলবি এখান থেকে কি কি প্রবলেম হয়েছে। হবে না, হ্যাঁ গ্রুপেই বলবি, কোনো সমস্যা নেই। মানে হবে না মানে হচ্ছে যে আটকাবে না এরকম প্রবলেম নেই এখানে, সব স্টেট কার্ড ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে জিনিস সেটা হচ্ছে ওয়েডনেসডে 6 AM মর্নিং, আর ফ্রাইডে, খাতা বই দিয়ে এরকম করে শুয়ে পড়বো। হ্যাঁ ফ্রাইডে 6 AM মর্নিং, ঠিক আছে, দুদিন কতক্ষণ? ওই 1.5 ঘন্টা। আচ্ছা। আমি 1.5 ঘন্টাই পড়াই, ছেড়ে দেবো আমি 6টা থেকে 7:30টার মধ্যে আমি পড়াবো। জিজ্ঞেস করবে কি যে তারপর হ্যাঁ মানে মাইক অন রাখবি, কোনো সমস্যা নেই, যাতে ইনস্ট্যান্ট আমার কথাবার্তা চলে। আমি মাঝে মাঝে লেখার সময় প্রশ্ন করি তো। হ্যাঁ হ্যাঁ। সকাল 6টার সময় গ্যাগ গ্যাগ চলছে। হ্যাঁ, চলবে। আমার ঠাম্মার বেশি গলা আর কি। আমাদের বাড়িতেও চলে। ঠিক আছে, তাহলে যাই হোক সেটা করবি। তো চাটা নিয়ে নিও। এসব আচ্ছা হয়েছে। ব্যাস, তাহলে এই পর্যন্তই থাকলো। ঠাম্মা ওই বই পাইয়ে যাবে। হ্যাঁ? বাংলাতে এই গরমে রাজস্থান গেছে? ঠিক আছে। ওর ফিরে আসার আর চান্স নেই, দীপ শঙ্কর বাবু। ওর ফিরে আসার আর চান্স নেই। এই পর্ব ছবি বানিয়ে রাখো।